গল্প মেঘবতীর শহরে নাদিয়া সাউদ। গল্পের চতুর্থ অংশ। সবটাই নীরব দাঁড়িয়ে দেখছে জাহিন। মাথায় রীতিমতো রক্ত চেপে গেছে যেন। এক্ষুনি সবার সামনে গিয়ে বলে দিবে মুহু ওর বিয়ে করা বউ। উঠে দাঁড়াতেই খপ করে হাত চেপে ধরে আনান। চোখে মুখে অনুনয় বিনয়ের ছাপ। ভাই প্লিজ গ্যাঞ্জাম করিস না এখন। অবাক হয়ে জবাব দেয় জাহিন। কি বলতে চাচ্ছিস তুই? তোর সামনে যদি কেউ রাফসাকে নিয়ে এই ধরনের কথা বলতো তুই মানতে পারতিস? দাঁত কেলিয়ে বলে আনান। অবশ্যই মানতাম। গর্ব হতো আমার। কারণ আমার বউ সুন্দরী বলেই নালোকের নজরে পড়েছে। রাগ দ্বিগুণ হয় জাহিনের। কি সব কথার ছিরি আনানের। বন্ধুকে আটকাবে তা নয়, উল্টো কি বলছে। রীতা বেগম ফোনে ভিডিও কলে কথা বলতে বলতে জাহিনের সামনে এসে দাঁড়ায়। খানিকটা আবেগী হয়ে জাহিনের হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, রিশান কল করেছে। ভাইয়ের বিয়েতে থাকতে পারেনি বলে খুব মন খারাপ। আনান ততক্ষণে জাহিনকে টেনে পাশে বসিয়ে দেয়। কথায় মত্ত হয়ে যায়। উকি ঝুঁকি মেরে মুত্তাসনিমকে দেখায় ব্যস্ত জাহিন। না, এখন আর পূর্বের জায়গায় নেই। ভেতরে ভেতরে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে জাহিনের। আফিফ কেউ তো কোথাও দেখা যাচ্ছে না। রিশান বারংবার ডেকে যাচ্ছে জাহিনকে। কি ব্রো, এদিক ওদিক কি মেয়ে দেখছ? ভাইয়ার দিকে তাকাও একবার। একটু তো দয়া করো। স্ক্রিনে তাকিয়ে বলল জাহিন। তোর ভাবিকে ছাড়া আর কারো দিকে দৃষ্টি ফেলবার ইচ্ছা নাই। রিশান হা হয়ে বড় বড় চোখ করে মুখের সামনে হাত রেখে বলল, এ আমার জাহিন ভাই? কি শুনছি আমি? এত রোমান্টিক কি করে হলো? পাশ থেকে মুচকি মুচকি হাসছে আনান। পরক্ষণে বলে, জাহিন তো একেবারেই শেষ রে। তুই সামনে থাকলে আরো কত কিছু দেখতে পারতিস। ধৈর্যে আর কুলোয় নি জাহিনের। উঠে হনহন করে চলে গেল মুত্তাসনিমের খোঁজে। এক প্রকার হন্য হয়েই যেন খুঁজছে জাহিন। না, কোথাও তো পাওনা যাচ্ছে না। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। নবনী উদ্ভ্রান্ত ছেলের কাছে ছুটে আসলেন। কিছু একটা হয়তো আন্দাজ করতে পেরেছেন। কাউকে খুঁজছিস বাবা? আশেপাশে দৃষ্টি রেখেই বলল জাহিন। মুহু কোথায় মা মনি? ছেলের সোজা এমন প্রশ্নে খানিকটা চমকে যায় নবনী। কথা মতো তো মুত্তাসনিমের থেকে দূরে দূরে থাকার কথা তার। ওদিকটায় আছে মুত্তাসনিম। তবে তুই কেন খোঁজ করছিস? পাল্টা আর কথা বাড়ায় না জাহিন ছুটে চলে যায় সেদিকে। বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। পেটের কাছটায় শাড়ি খানিক সরে গিয়েছিল। দ্রুত এদিকটায় আসে ঠিক করার জন্যে। মুখে সেফটিপিন রেখে আঁচলটা নামিয়ে হাতে নিয়ে ভাঁজ নিয়ে ব্যস্ত মুত্তাসনিম। দরজার কাছে আসতেই থমকে দাঁড়ায় জাহিন। দৃষ্টি থমকে যায় মুত্তাসনিমের উন্মুক্ত উদরে। আঁচলটা দিব্যি ভাঁজ করে গায়ে টেনে সেফটিপিন আটকে নেয় মুত্তাসনিম। মুহূর্তে সামনে জাহিনকে দেখতে পায়। নিশ্চুপ হয়ে কেবল তাকিয়ে থাকে জাহিন। বলবার বুঝি কোনো ভাষা নেই। জাহিন কখন এলো এখানে? কিভাবে আসলো? ভাবনার মাঝেই বলে মুত্তাসনিম, আপনি কখন এলেন? মুত্তাসনিমের ডাকে ঘোর কাটে জাহিনের। স্বাভাবিক হয়ে বলে, আপনার খোঁজ করতে এসেছিলাম। তাই বলে সোজা এখানে চলে আসবেন? দু কদম হেঁটে সামনে চলে আসে জাহিন। মুত্তাসনিমের চোখে চোখ রেখে বলে, এখানে তো আপনার সাথে কথা বলা নিষেধ। কেউ আপনার সাথে কথা বলতে আসলে দয়া করে দূরত্ব বজায় রাখবেন মুহু। জাহিনের উল্টাপাল্টা কথা কিছুই বুঝতে পারছে না মুত্তাসনিম। আবারও বলে জাহিন, সারাক্ষণ দাদু মনির সাথে থাকবেন। চুপচাপ কিছু একটা ভাবে মুত্তাসনিম। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। পরক্ষণে বলে, হ্যাঁ, দাদুর সাথে থাকলেও তো কতজন কথা বলতে আসে। মানুষকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না। ভ্রু কুঞ্চিত করে বলে জাহিন, মানে? আনান ভাইয়ার এক বন্ধু এসেছিল কথা বলতে। মুহূর্তেই মুখটা রাগী রাগী হয়ে গেল জাহিনের। তা আপনি কি বললেন? কি আর কথা বললাম।
খুব কি প্রয়োজন ছিল মুহু? না, তবে যে কথা বলতে এসেছিল তার প্রয়োজন ছিল মনে হয়। আরও একটুও কাছাকাছি এসে দাঁড়ায় জাহিন। চোখ দুটো মনে হচ্ছে চকচক করছে। নিশ্চুপ মুত্তাসনিম কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জাহিনের অক্ষি জোড়ায়। মুত্তাসনিম বুঝতে পারছে হার্টবিট দ্রুত হচ্ছে তার। কি চায় লোকটা? মৃদু শব্দে বলল জাহিন। আপনি অন্য কারো সাথে কথা বললে আমার কষ্ট হয় মুহু। আমি সহ্য করতে পারি না। কিভাবে কি গুছিয়ে বলতে হয় জানা নেই জাহিনের। মনের ভাবটুকু সরাসরি বলে দিয়েছে। মুত্তাসনিম কেবল তাকিয়েই থাকে। ফিসফিস করে পুনরায় বলে জাহিন। যখন নিশ্চুপ আখিদয় তোমার, চঞ্চল হয় অধর যুগল আমার। জাহিনের বলা কাব্যিক কথায় নিশ্চুপ হয়ে কেবল তাকিয়েই আছে মুত্তাসনিম। মুহূর্তের জন্যে দিকবিদিকশূন্য যেন দুজনেই। রেহানা বেগম পান চিবুতে চিবুতে এগিয়ে আসছেন। মুত্তাসনিমের নাম ধরে হাঁক পারেন। মুহূর্তেই ছিটকে সরে দাঁড়ায় জাহিন। দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে আসে মুত্তাসনিম। ডাকছিলেন দাদু? হ কহন থাইকাই খুঁজতাছি তোরে। নবনী বলল তুই এহানেই। হ্যাঁ চলুন। রেহানা বেগমকে হাত ধরে এক প্রকার টেনে নিয়ে গেল মুত্তাসনিম। পাছে আর জাহিনের দেখা পায়নি রেহানা বেগম। হাফ ছেড়ে যেন বেঁচেছে জাহিন। দাদু মনি দেখে নিলে কেলেঙ্কারি ঘটে যেত। সব আয়োজন শেষে আনান আর রাফসার বিয়ে সম্পন্ন হল। পুরো সময় জুড়ে মুত্তাসনিমকে এক প্রকার চোখে চোখে রেখেছে জাহিন। আফিফ অবশ্য কয়েকবার মুত্তাসনিমের সাথে ভাব জমাতে চেয়েছিল। মুত্তাসনিম ততবারই এড়িয়ে গেছে। ব্যাপারটা বেশ ভালো লেগেছে জাহিনের। আনানের সব কাজিনরা বাসর সাজাতে ব্যস্ত। সবাই হই হুল্লোড়ে মেতে আছে। বাসায় ফেরার পরেই চিলেকোঠায় চলে গেল মুত্তাসনিম। অবশ্য রেহানা বেগমই উপরে পাঠিয়ে দিয়েছে। সন্ধ্যার ব্যস্ত নগরী ছাদে দাঁড়িয়ে নিষ্পলক দেখছে মুত্তাসনিম। আজকাল হুটহাট জাহিনকে দেখলে কথা কেমন জড়িয়ে যায়। লোকটা নেহাত মন্দ নয়। তবে নিজের উপর ভরসা নেই বললেই চলে। কিছুটা পাগলাটে স্বভাবের। মিসেস মুহু? জাহিনের ডাকে ভাবনার রেশ কাটে মুত্তাসনিমের। মৃদু চমকে উঠে পিছু ফিরে তাকায়। খানিকক্ষণ আগের পরনের জামা চেঞ্জ করে নিয়েছে জাহিন। পরিপাটি হয়ে যেন দাঁড়িয়ে আছে। কোথাও বেরুবে মনে হচ্ছে। কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে মুত্তাসনিম। কয়েক সেকেন্ড নিশ্চুপ দৃষ্টি ফেলে মুহুকে দেখছে জাহিন। পরনে এখনো বেগুনি রঙের শাড়িটা। আলগোছে খোপাটা কাঁধ ছুঁয়ে আছে। চোখ দুটো চঞ্চল হয়ে আছে। যেন হাজারো অব্যক্ত কথা জমে আছে। নীরবতা ভেঙে বলে জাহিন। আমি চলে যাচ্ছি মুহু। ছোট্ট এইটুকু কথায় বেশ অবাকই হয়েছে মুত্তাসনিম। এখনও তো আনানের বিয়ে শেষ হয়নি। তবে পরক্ষণে জাহিন বলে, আমার ছুটি শেষ মুহু। আমি আসছি। অজানা এক কারণে বুকের ভেতরটা হুহু করে উঠে। চারিপাশটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এ কেমন নীরব অনুভূতি। পাল্টা আর জাহিনকে কিছু বলতে পারল না মুত্তাসনিম। হাজার অব্যক্ত কথা মনের গহীনেই যেন নিশ্চুপ হয়ে লুকিয়ে রইল। মিনিট এক দাঁড়িয়ে ছিল জাহিন। হয়তো বিদায় বেলা একটুখানি কথা আশা করেছিল মুহুর থেকে। নিরাশা হয়ে কয়েক কদম হেঁটে চলে যায় জাহিন। ঠায় দাঁড়িয়ে জাহিনের যাওয়ার পথে তাকিয়ে আছে মুত্তাসনিম। ফের একবার তাকায় জাহিন, পরক্ষণে দ্রুত এগিয়ে আসে। মুহু, আপনার খোপাটা খুলে দেওয়ার একটুখানি অধিকার হবে আমার? চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছে। নিষ্পলক কেবল জাহিনের মুখপানে তাকিয়ে আছে মুত্তাসনিম। এক মুহূর্তের জন্যে মনে হচ্ছে লোকটি অধিকার না চেয়ে তো বায়নার সুরেও বলতে পারত। আশাহত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে জাহিন। এবারও বুঝি তাকে শূন্য ফিরতে হবে। নিশ্চুপ এক হাহাকার বেরিয়ে আসে ভেতর থেকে। জাহিনকে অবাক করে দিয়ে দু কদম হেঁটে সম্মুখে আসে মুত্তাসনিম। কপাল জুড়ে অবাধ্য ছোট চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। পরক্ষণেই পিছু ঘুরে দাঁড়ায় মুত্তাসনিম। পিঠপিছে দাঁড়িয়ে আছে জাহিন।
মুত্তাসনিম যে ইঙ্গিতে বোঝাচ্ছে তার খোপা খুলে উন্মুক্ত করে দেওয়ার জন্যে তা আর বুঝতে বাকি নেই জাহিনের। মুহূর্তেই ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। অজানা কোনো কারণে চোখ বুজে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। তৎক্ষণাৎ খোপাটা উন্মুক্ত করে দেয় জাহিন। লম্বা ঘন কেশবহুল পিঠ ছুঁড়ে হাঁটুতে এসে ঠাঁই নেয়। বিস্ময় কয়েকবার চোখের পলক ফেলে জাহিন। মুহুকে যেন খোলা চুলেই অসম্ভব সুন্দর লাগে। এক রাশ মায়া এসে তখন ভিড় জমায়। তোমার এক গুচ্ছ এলো কেশ, করে মুগ্ধ আমায়, কাটে না রেশ। জাহিনের কথায় চোখ মেলে তাকায় মুত্তাসনিম। লোকটার টুকটাক কাব্যিক কথাগুলো বেশ ভালো লাগে। অজানা এক জোরতার পেছনে ফিরেই নিশ্চুপ দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। শেষবার জাহিন শুধু বলল, একবার ঘুরে তাকাবেন মুহু? ঘুরে তাকায় মুত্তাসনিম। একটুখানি হেসেই ফের হাঁটা দেয় জাহিন। কি বুঝে চট করেই প্রশ্ন করে বসে মুত্তাসনিম, আবার কবে আসবেন ডাক্তার সাহেব? থমকে দাঁড়ায় জাহিন। কথাটা কানে বাজতেই মন চনমনে হয়ে ওঠে। ঠোঁটের কোণে একটু হাসিও উকি দেয়। তবে কি মুত্তাসনিম তার অপেক্ষার প্রহর গুনবে? ফিরে ছোট্ট করে জবাব দেয় জাহিন, জানাব। পরমুহূর্তেই চলে যায় জাহিন। উত্তরটা যেন সন্তুষ্ট করতে পারল না মুত্তাসনিমকে। আর একটু খোলাসা করে বললে কি হতো? আজকে আনানের বৌভাতের অনুষ্ঠান হবে। জাহিনের অনুপস্থিতিতে সবারই মন খারাপ। জাফর সাহেব রীতিমতো রাগান্বিত। একে তো জাহিন হলুদে ছিল না, আজকে বৌভাতেও নেই। সবে একটা দিনের ছুটি নিয়ে এসেছে। অবশ্য এ নিয়ে নবনীকে তেমন কিছুই বলেননি। ভেতরে রাগ পুষে রেখেছেন। তৈরি হয়ে সবাই কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্যে ব্যস্ত। নবনী মিনা বেগমকে উপরে পাঠালেন মুত্তাসনিমকে তৈরি হওয়ার জন্যে। ব্যস্ত জাহিন জানালার কাছে দাঁড়িয়ে আছে। সবে একটু অবসর হয়েছে। কাল রাতের দিকেই ফিরতে হয়েছে তার। অবশ্য ইমার্জেন্সি কল এসেছিল। কাজের মাঝেও আজকে বারংবার মুত্তাসনিমের ভাবনায় ডুবেছিল। কাজে ব্যাঘাত ঘটেছে কয়েকবার। অবশ্য ডাক্তারদের অত ভুলম না হলে চলে না। কালকে এক মুহূর্তের জন্য মুত্তাসনিমকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না জাহিনের। বিদায় বেলা খুব করে ইচ্ছে করছিল মুহুকে একটুখানি শক্ত করে আষ্টেপৃষ্ঠে বুকে জড়িয়ে ধরতে। যেভাবে জড়িয়ে ধরলে প্রিয় মানুষটা মিশে যায় আত্মায় আত্মায়। জাহিনের এই তীব্র ইচ্ছাটুকু কি কখনো জানবে মুহু? হবে কি এইটুকু ইচ্ছে পূরণ? একবার অবশ্য খুব কাছে থেকে মুহুকে জড়িয়ে ধরার সৌভাগ্য হয়েছিল, সেটা পুরোটাই অনাকাঙ্ক্ষিত ছিল। শত ভাবনার মাঝে ঘড়ির দিকে তাকায় জাহিন। সকাল 10টা বেজে গেছে। কালকে ফেরার পর কাজের চাপে মুত্তাসনিমকে জানানো হয়নি। হাঁটু তুলে জানালার ধারে বসে আছে মুত্তাসনিম। কাল থেকে জাহিন একটা কলও করেনি। চিন্তায় সারারাত বিছানায় ছটফট করেছে মুত্তানিম। ফোনটাও বন্ধ ছিল। মিনা বেগম সেই কখন থেকে বলে যাচ্ছেন তৈরি হওয়ার জন্যে। সেদিকে ভ্রুক্ষেপ নেই মুত্তাসনিমের। নবনী আপা রাগ করব পড়ে। তাড়াতাড়ি তৈরি হ, ওরা পার্লারে যাইব, এখন তোরেও নিয়া যাইব। চোখমুখ কুচকে বলে মুত্তাসনিম, খালা আমার একটুও ভালো লাগছে না। তুমি গিয়ে বলো আমার শরীরটা ভালো না। তুই তো সুস্থই। খালা আমার সত্যিই ভালো লাগছে না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলে মিনা বেগম, তাইলে আমিও থাকি? না, তোমার থাকতে হবে না। এই বেলা আমি একাই থাকতে পারব। ওখানে তোমাকে দরকার পড়তে পারে। তাও কথা। আচ্ছা, আমি বরং গেলাম। দরজার কাছে গিয়েও ফিরে আসে মিনা বেগম। আমতা আমতা করে বলে, আতিকের ব্যাপারে খবর শুনছস কিছু? মুহূর্তেই বুকটা ধক করে উঠে মুত্তাসনিমের। আতিকের কথাটা কিছুতেই ভুলতে পারে না। এই যে জাহিনের জন্যে চিন্তা হয়, ছটফট অনুভূতি হয়, তা তো আতিককে হারানোর জন্যেই। আতিককে হারিয়ে যেন অজানা এক ভয় কাজ করে সারাক্ষণ। চোখ দুটো মুহূর্তে ভিজে উঠে মুত্তাসনিমের। ভাঙা আওয়াজে কেবল বলে, কি? ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে মিনা বেগম পরক্ষণে বলে, আতিক অ্যাক্সিডেন্ট করে নাই, ওরে নাকি প্ল্যান কইরা মারছে।
উকিল মানুষ কত শত শত্রু লাইগা ছিল কে জানে। আতিকের মায়ের নাকি মানসিক অবস্থা বেশি ভালো না, দেশের বাহিরে পাঠাইছে চিকিৎসার জন্যে। নিশ্চুপ মুত্তাসনিম কেবল নীরব হয়ে কথাগুলো শুনছে। মুখের সামনে আতিকের হাসি হাসি মুখটা ভেসে উঠেছে। জগৎটা তো চিরদিনের না, তবে কেন মানুষ নিজেদের মধ্যে এত লড়াই করে, যার বিনিময়ে প্রাণও দিতে হয়। নাক টেনে বলে মুত্তাসনিম, উনি তো খুব ভালো মানুষ ছিল খালা, তাহলে কেন খুন করা হলো উনাকে? বেশি ভালো বইলাই হয়তো। এই যুগে কে কারে পাড়া দিয়া মাটির সাথে মিশাইয়া উপরে উঠব। হায়রে মানুষ, অথচ চিরদিনের জন্যে কিন্তু কেউ জগতে আসে নাই। পাল্টা আর কিছু বলতে পারেনি মুত্তাসনিম। কান্নাগুলো কেমন গলায় দলা পেকে আছে। নিশ্চুপ মুত্তাসনিমকে রেখে চলে যায় মিনা বেগম। মেয়েটার মনের অবস্থা এখন বেশ বুঝতে পারছেন। উত্তাল যেও বইছে ভেতরে, তাই আর কথা বাড়াননি। হঠাৎ ফোনটা বেজে উঠে মুত্তাসনিমের। স্ক্রিনে অপরিচিত নাম্বার ভেসে আছে। তীব্র অনিচ্ছা থাকা সত্ত্বেও কল রিসিভ করে মুত্তাসনিম। ওপাশ থেকে মৃদু শব্দে কেউ কথা বলছে। আপু, তোর কি খবর? মুনার কণ্ঠস্বর পেয়ে মন খানিকটা শান্ত হয় মুত্তাসনিমের। এই তো ভালো, তুই কেমন আছিস? বাসার সবাই ভালো? হ্যাঁ ভালো। জিজুর কি খবর আপু? এখনো তো তাকে দেখাই হলো না। আচমকা থমকে যায় মুত্তাসনিম। আতিকের মৃত্যুর খবর, তার উপর জাহিনের সাথে হুট করেই বিয়ে, সব মিলিয়ে কিছুই তো বলা হয়ে ওঠেনি মুনাকে। এপাশ নিশ্চুপ থাকায় বারংবার হ্যালো হ্যালো বলে যাচ্ছে মুনা। সম্বিত ফিরতেই বলে মুত্তাসনিম, হ্যাঁ ভালো। কেন জানি খোলাসা করে কিছুই বলতে পারল না বোনকে। কোথাও একটা তীব্র জোরতা কাজ করছে। কিভাবেই বা বলতে এত কিছু? ওপাশ থেকে মৃদু হাসির শব্দ আসে। পরক্ষণে বলে মুনা, তোদের কবে যে একসাথে দেখব। পাল্টা আর কিছু বলে না মুত্তাসনিম। ফের দুজনের মাঝে পিনপতন নীরবতা। অনেক জোরতা নিয়েই যেন মুনা বলে, আপু কিছু টাকার দরকার ছিল। মা আমাকে একটা টাকাও দেয়নি, বলেছে তোর পুরো পরিচয় না দিলে আমার পড়াশোনা বন্ধ। কথা বলার সময় গলা কেমন ধরে আসছিল মুনার। আগের মাসেও তো টাকা পায়নি মুত্তাসনিম, ঠিকমতো পড়াতে পারল কই? নাম্বার না থাকায় যোগাযোগটাও যে হলো না। তবুও আশ্বস্ত কণ্ঠে বলে মুত্তাসনিম, দুদিনের মধ্যে দিলে চলবে মুনা? হ্যাঁ আপু। হঠাৎ দরজার বাইরে থেকে নবনী ডেকে ওঠে। তৎক্ষণাৎ কান থেকে ফোন নামিয়ে লাইন কেটে দেয় মুত্তাসনিম। সোজা ঘরে প্রবেশ করে নবনী। মুখ জুড়ে তার চিন্তার ছাপ। তুমি নাকি অসুস্থ? কোনোরকম হাসার চেষ্টা করে বলল মুত্তাসনিম। হ্যাঁ, ওই একটু মাথা ধরেছে, ঘুমটা হয়নি ঠিকঠাকভাবে। তোমাকে রেখে কি করে যাব? এইটুকু অসুস্থতে কিছু হবে না, চলো। মুহুর যে প্রচণ্ড মন খারাপ। শরীরের অসুখের চেয়েও যে ভয়ানক অসুখ হচ্ছে মনের ব্যাধি। নবনীর মুখের উপর তর্ক করতে পারল না মুত্তাসনিম। ঠিক আছে, আমি তৈরি হচ্ছি। আচ্ছা। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। বাসায় এখন অবধি কল করেনি জাহিন। অবশ্য সময়ও তেমন পায়নি। ভেবেছিল মুহু বুঝি একটুখানি মনে করবে তাকে। আশায় এক বালতি জল পড়ল। নিজে থেকেই প্রথমে মাকে কল করল জাহিন। দুবার বাজতেই রিসিভ হল। কিরে বাবা, পৌঁছেছিস? কাল থেকে একটা কল পাইনি তোর, ফোনটাও বন্ধ রেখেছিস। আসলে মামনি কাজে ছিলাম, ফোনে চার্জ ছিল না। কালকে রাতেই পৌঁছেছি। ওদিকে সব ঠিক আছে? হতাশ গলায় বলে নবনী। তোর মামা রেগে আছে তোর উপর। আমার কি করার ছিল মামনি? ইমার্জেন্সি কল এসেছিল, বলেছি তোর মামাকে। বুঝতে চায় না। দীর্ঘশ্বাস ফেলে বলে জাহিন। তবে এতে তো আর আমার কিছু করার নেই মামনি। আমি ঠিক সামলে নিব। কয়েক সেকেন্ড চুপ থেকে বলে জাহিন।
মুহু কি তোমার সাথে মামনি? নবনী একবার আশেপাশে তাকায় পরক্ষণে বলে। হ্যাঁ, আশেপাশেই। ওই তো আফিফের সাথে কথা বলছে। ডেকে দিব? হুট করেই লাইনটা কেটে যায়। ছেলের ব্যস্ততার কথা ভেবে অগত্যা আর ফোন করে না নবনী। সন্ধ্যার প্রহর কেটে এখন রাতের প্রহর। চারিদিকে বাতাসের তোড় বেড়েছে। খোলা চুলে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। ইস্ট ঠান্ডা বাতাস শরীরটা দুলিয়ে দিচ্ছে। খানিকক্ষণ আগেই ফিরেছে কমিউনিটি সেন্টার থেকে। সকাল থেকেই বড্ড মন ভার লাগছে তার। সমস্ত ভাবনাগুলো আরও একবার ওলট পালট করে দিয়েছে তাকে। আতিক আজ বেঁচে থাকলে নিশ্চয়ই তাদের সুন্দর একটা সংসার হতো, যেখানে থাকত অফুরন্ত ভালোবাসা। না চাইতেও মনের কুঠুরিতে আতিককে জায়গা দিয়ে ফেলেছিল মুত্তাসনিম। মাঝে থেকে সবটা গরমিল হয়ে জীবন জড়িয়েছে জাহিনের সাথে, যে মানুষটা নাকি সম্পর্কের মানে টাই বোঝে না। ভালোবাসা বলতে একটা দায়িত্বকে অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে নিয়ে যাওয়াকে বোঝে। জগতে এমন অদ্ভুত মানুষ আর একটাও দেখেনি মুত্তাসনিম। অবশ্য মুত্তাসনিমকে বিয়ে করার সিদ্ধান্তটা ঠান্ডা মস্তিষ্কে নেয়নি জাহিন। বলা চলে অনিশ্চিত এক সম্পর্ককে বয়ে নিয়ে যাচ্ছে মুত্তাসনিম। আদৌ সামনে তার ভাগ্যে কি নিয়ে বসে আছে তার জন্য জানা নেই। জগৎটা সত্যিই বড্ড কঠিন, বড্ড। যারা টিকে থাকার লড়াই করে কেবল তারাই জানে। ভাবনার মাঝে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মুত্তাসনিমের। চোখের কোণাটা কখন ভিজে আসে টের পায় না। পাশে এক মগ গরম কফি হাতে এগিয়ে আসে মিনা বেগম। এই ঠান্ডা বাতাসে কখন থিকা দাঁড়ায় আছস? তোর না মাথা ধরছে? এই কফিটা খা, ভালো লাগব। পাশ ফিরে স্মিত হেসে কফির মগ হাতে নেয় মুত্তাসনিম। তুমি আমার এত খেয়াল কেন রাখো খালা? যেখানে আমার মা বাবা কোনো খোঁজখবর নেয় না আমার। আমি বেঁচে আছি কিনা আমার বাবা হয়তো আদৌ জানেই না। আচ্ছা, বাবারা এত নিষ্ঠুর হয় খালা? মুত্তাসনিমের কথায় চোখ ভিজে উঠে মিনার। মেয়েটা ভেতরে এক পাহাড় সম কষ্ট পুষছে, তবুও দিব্যি শক্ত আছে। কেন জানি মেয়েটার প্রতি বড্ড মায়া হয় মিনার। নিজের আজকে একটা সংসার থাকলে হয়তো তারও এমন একটা মেয়ে থাকত। কফিতে চুমুক দিয়ে বলে মুত্তাসনিম, খালা তুমি দ্বিতীয়বার আর সংসারে জড়াও নাই কেন? খুব সঙ্গোপনে চোখ মুছে নেয় মিনা বেগম। ছোট্ট একটুখানি হাহাকার নিয়ে বলে, এক জীবনে দুইবার ভালোবাসা যায় না। ওই পাষাণ নিষ্ঠুর টারে মনে জায়গা দেওয়ার পর আর কাউরে দিতে পারি নাই। আমার পুরো না হওয়া সংসারটা ফালাইয়া আসছি। দ্বিতীয়বার সংসার সাজানের সাহস ছিল না। এক পুরুষের ছোঁয়া গায়ে মাখছি, দ্বিতীয়বার কোনো পুরুষ ছুঁইব এটা কল্পনায়ও আনতে পারি নাই রে মা। নিশ্চুপ মনোযোগ নিয়ে খালার কথা শুনে যাচ্ছে মুত্তাসনিম। একটা মানুষ একজনকে ঠিক কতটা ভালোবাসলে আরেকজনের কথা কল্পনাতেও আনতে পারে না। অবশ্য মিনা খালাকে যে হারিয়েছে সে সত্যিই অভাগা। কপাল পোড়া যাকে বলে। এক জীবনে সবার ভাগ্যে এত সুন্দর ভালোবাসা জোটে না। পোড়া কপালদের দলে যে মুত্তাসনিমও অন্তর্ভুক্ত। নয়তো আতিককে এভাবে হারাতে হতো না তার। মুত্তাসনিমকে নিশ্চুপ দেখে বলে মিনা, ঘরে আয়। রাইত হইছে, খাবি না? তুমি যাও খালা, আমি পড়ে আসছি। কিছুক্ষণ আগেই ছোট্ট একটা অপারেশনের কাজ শেষ করে এসেছে জাহিন। আজকাল নিজেকে কেমন রোবট মনে হয় তার। না আছে কোনো অনুভূতি আর না আছে ব্যক্তিগত জীবন। এই কারণেই হয়তো এ পেশায় মা মনি তাকে আসতে দেয়নি। সবার অসন্তুষ্টি তার এই পেশা নিয়ে। ছোটবেলা থেকেই যেন ডাক্তার হওয়ার তীব্র নেশা ঝেঁকে বসেছিল মাথায়। জাহিনের বাবাও পেশায় একজন ডাক্তার ছিলেন। এখন অবধিও লোকটার বেশ নাম ডাক আছে দেশে। অবশ্য ডাক্তারি পেশায় আসার পর কখনো বাবার মুখোমুখি হয়নি জাহিন। তিনি হয়তো জানেও না তার ছেলেও এ দেশের একজন স্বনামধন্য ডাক্তার। পৃথিবীতে এই একটা মানুষের প্রতি তীব্র ঘৃণা, যার জন্যে সম্পর্ক ভালোবাসার প্রতি এত অনীহা জাহিনের। তবে মুহুকে দেখলে খুব করে ভালোবাসতে ইচ্ছে করে। পরম যত্নে বুকের মধ্যে লুকিয়ে রাখতে মন চায়।
একটা ছোট্ট সংসার সাজানোর স্বপ্ন দেখে জাহিনও। অথচ কয়েকটা মাস আগেও যে জাহিন এসব বৈবাহিক সম্পর্কের ভিত্তি খুঁজে পেত না। শত ভাবনা বুক ভারী করে দেয় জাহিনের। ফোনের স্ক্রিনে একবার তাকায়। মুত্তাসনিমকে কল করার ইচ্ছে থাকা সত্ত্বেও করছে না। খানিক অভিমান হয়েছে দুপুরে যখন জানতে পারল আফিফের সাথে কথা বলছে। অবশ্য এত মান অভিমান নিয়ে বসে থাকার সময় কই তার? খানিকক্ষণ পর হয়তো আবারও ব্যস্ত হয়ে যাবে। না চাইতেও মুহুকে তার ভুলে থাকতে হবে। অবশ্য মুহুর থেকে একটা কল অন্তত আশা করেছিল জাহিন। সমস্ত ভাবনাকে দূরে ঠেলে মুহুর নাম্বারে ডায়াল করে। বিশাল আকাশে শূন্য দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। খুব করে জাহিনের কথা মনে পড়ছে। লোকটা ফিরেছে একদিন হতে চলল। একটাবার কি তাকে কল করার সময় হল না? নবনী আন্টির সাথে নাকি বেশ কয়েকবার কথা হয়েছে। তবে তার বেলায় এত ব্যস্ত কেন? পরক্ষণে মুহুর মনে হয় যে লোক সম্পর্কের মানে বোঝে না, তার থেকে কিছু আশা করাটা নিছক বোকামি। তবুও অবাধ্য মনটা অশান্ত হয়ে থাকে নীরবে। ফুপিয়ে কেঁদে উঠে মুত্তাসনিম। পেছনে থেকে মিনা বেগম বলেন, তোর ফোন বাজতাছিল মুহু। তড়িঘড়ি করে চোখ মুছে ফোন হাতে নেয় মুত্তাসনিম। মিনা বেগম ততক্ষণে স্থান ত্যাগ করে। জাহিন কল করেছে দেখতেই নিজে থেকে কল করে মুত্তাসনিম। একবার বাজতেই রিসিভ হয়। নিশ্চুপ হয়ে আছে মুত্তাসনিম। ওপাশ থেকে বলল জাহিন, কি করছেন মুহু? নাকটা একটুখানি টেনে বলে মুত্তাসনিম, কিছু না। ফোনের এপাশে খানিকটা ঘাবড়ে যায় জাহিন। মুত্তাসনিম কাঁদছে এটা হলফ করে বলতে পারবে। তবে কেন কাঁদছে মেয়েটা? কেউ কি তাকে কিছু বলেছে? মুহূর্তেই উত্তাল সাগরের ঢেউয়ের মতো অশান্ত হয়ে যায় মন। অজানা এক ভয়ও কাজ করে। সবকিছু দমিয়ে নির্বিকার ভঙ্গিতে বলে জাহিন, আপনি ঠিক আছেন মুহু? এবার যেন মৃদু শব্দ আসে কান্নার। এদিকে জাহিনের উদ্বেগ বাড়তে থাকে। 1 মিনিটে ছুটে যেতে ইচ্ছে করে তার মুহুর কাছে। নিশ্চয়ই কিছু হয়েছে, নয়তো এভাবে কাঁদবে কেন মেয়েটা? ভেজা গলায় বলে মুত্তাসনিম, আতিক সাহেবকে যে খুন করা হয়েছে আপনি জানেন? মুহূর্তেই সকল অস্থিরতার অবসান ঘটে জাহিনের। অশান্ত মনটা একদম দিঘির জলের ন্যায় শান্ত হয়ে আসে। তবে মুহুর কান্নার কারণটা আতিক ছিল। মুহু কি এখনো আতিককে ভালোবাসে? কেন জানি মৃত আতিককে এই মুহূর্তে সহ্য হচ্ছে না জাহিনের। ছোট্ট করে কেবল বলে জাহিন, কিভাবে? উনাকে প্ল্যান মাফিক অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। আমি শুধু এতটুকু জানি। আপনি আনান ভাইয়াকে জিজ্ঞেস করলে সবটা জানতে পারবেন ডাক্তার সাহেব। মুত্তাসনিমকে বেশ মরিয়া মনে হচ্ছিল জাহিনের। কণ্ঠে ছিল অস্থিরতা। সব রহস্যের উদ্ঘাটন করতে চায় যেন মুহু। বিচার না হওয়া অবধি যেন দুদণ্ড শান্তি মিলবে না তার। ঠিক আছে, আমি জানাব। রাখছি মুহু, আমার কাজ আছে। কমিউনিটি সেন্টার থেকে বেঁচে যাওয়া খাবার পার্সেল সমেত রেহানা ভিলাতে পাঠানো হয়েছে। সবার খাওয়া হয়ে গেলে খানিকটা খাবার নিয়ে ছাদের রুম চিলেকোঠায় আসে নবনী। মেয়েটা ধ্যানমগ্ন হয়েই দাঁড়িয়ে আছে ছাদে। পিছু ডাকে নবনী। ভাবনার জগৎ রেখে ফিরে তাকায় মুত্তাসনিম। চোখ জোড়া কেমন নিষ্প্রাণ লাগছে। উদ্ভ্রান্তের মতো কেবল তাকিয়ে আছে নবনীর মুখপানে। ভেতরটা মুচড়ে উঠে নবনীর। চাহনি বলে দিচ্ছে মেয়েটা ভালো নেই। ভেতরে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। মাথায় হাত রাখে নবনী। আস্থার একটু ছোঁয়া পেতেই দিকবিদিকশূন্য হয়ে নবনীকে জড়িয়ে ধরে মুত্তাসনিম। কান্নায় ভেসে যায়। ভ্রু কুঞ্চিত হয়ে আসে নবনীর। ঠিক আছিস তুই? চারিদিকে বিরাজ করছে শুনশান নীরবতা। ফুপিয়ে কেঁদে যাচ্ছে মেয়েটা। বারংবার চুলে হাত বুলায় নবনী। এক হাতে প্লেট থাকায় জড়িয়ে ধরতে পারে না মুত্তাসনিমকে। মাকে বলবি তো কি হয়েছে? জাহিন কিছু বলেছে? সোজা হয়ে দাঁড়ায় মুত্তাসনিম। চোখমুখ মুছে নেয়। পরক্ষণে বলে, না, উনি কিছু বলেনি। তবে কাঁদছিলি কেন?
নবনীর হাতে খাবার দেখেই জটপট বলল মুত্তাসনিম। খিদে পেয়েছে। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে প্লেটের দিকে তাকায় নবনী। পরক্ষণে অপর হাতে খাবার মাখাতে মাখাতে বলে, আমারও খাওয়া হয়নি। ভেবেছি আজ এক প্লেটে মা মেয়ে মিলে খাব। একটুখানি মলিন হাসে মুত্তাসনিম। পাশেই দোলনায় বসে দুজন। জাহিনের লাগানো ফুল গাছগুলোয় ফুল ধরেছে রংবেরঙের। তা থেকে তীব্র সুবাস চারিদিকে মোহিত করে দিয়েছে। পরম যত্নে খাবার মেখে মুত্তাসনিমের মুখের কাছে ধরে নবনী। দুদিকে মাথা নেড়ে বলে মুত্তাসনিম, আগে আপনি খাবেন আন্টি, তারপর আমি। আগে মায়েদের খেতে নেই। হা কর তো তুই। আর আন্টি কিসের রে? মা বলবি। বাধ্য মেয়ের মতো হা করে মুত্তাসনিম। পুনরায় খাবার মাখাতে থাকে নবনী। খুব সাবলীলভাবেই মুত্তাসনিমকে জিজ্ঞেস করে, এবার বল, কাঁদছিলি কেন তুই? খাবার চিবুতে থাকা মুত্তাসনিম থমকে যায়। নিচু দৃষ্টি তার। বুঝতে পারে এ বিষয়টা এড়িয়ে যাওয়া যাবে না। নির্বিকার ভঙ্গিতেই বসে আছে নবনী। কোনো তাড়া নেই যেন। প্রথমেই মুত্তাসনিম বলে ওঠে, আপনার ছেলেকে আমার অস্বাভাবিক লাগে। কোনো সম্পর্ক অনুভূতির যেন পরোয়া নেই তার। সম্পূর্ণ এক বেপরোয়া সে। আপনি মা হয়ে নিশ্চয়ই জানবেন কারণটা। আচমকা স্তব্ধ হয়ে যায় নবনী। শত ভাবনারা মস্তিষ্কের মধ্যে ঘুরতে থাকে। পুনরায় শান্ত গলায় বলে নবনী, এটাই তবে তোর কান্নার কারণ? জাহিন ভালোবাসতে পারেনি তোকে? নবনীর কথায় চমকে উঠে মুত্তাসনিম। সে এমনটা কিছুই তো বোঝাতে চায়নি। সে শুধু বলতে চেয়েছে জাহিনের ভাবনাটা এমন কেন? কেন আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো হতে পারে না সে? আবারও মুখের কাছে লোকমা ধরে নবনী। মুখে নিয়েই বলে মুত্তাসনিম, সেটা মোটেও বলিনি। উনার সাথে আমার বিয়েটা স্বাভাবিক নয়। এত সহজে তার ভালোবাসা পাবো এটা আশা রাখিও না আমি। আমার শুধু কৌতূহলটা উনার ভাবভঙ্গিতে। কেন তিনি সব সম্পর্ককে স্বাভাবিকভাবে নিতে পারে না? মুত্তাসনিমের কথায় দফায় দফায় অবাক হয় নবনী। সেই জাহিনের আচরণে যতদূর বুঝতে পেরেছে সে মুত্তাসনিমকে ভালোবাসে। তবে পুরনো সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা থেকে যে অনুভূতির সৃষ্টি হয়েছে তা কি মুত্তাসনিমকে বলা খুব দরকার ছিল? সম্পর্কে বিশ্বাস নেই তবে কেন মেয়েটাকে বিয়ে করেছিল সেদিন? মেয়েটার কাদার তো কোনো অযৌক্তিক কারণ দেখছে না নবনী। শেষে তার মতোই কি পরিণতি হবে মুত্তাসনিমের? নিজেকে শান্ত রেখেই বলল নবনী, তুই কি কোনো কারণে কথার প্রসঙ্গ পাল্টাতে চাচ্ছিস? নাকি জাহিনের জন্যেই কান্নার কারণ? দীর্ঘশ্বাস ফেলে বলে মুত্তাসনিম, কান্নার তো কারণ আছেই। পুরোটাই ডাক্তার সাহেবকে কেন্দ্র করেই। নবনীর বুকটা ধক করে উঠে। তার সন্দেহ যেন সত্যি প্রমাণিত না হয়। খাবার প্লেটে তাকিয়ে বলে মুত্তাসনিম, অনেকটা খাওয়া হয়ে গেছে মা, বাকিটা আপনি খেয়ে নিন। শুধু স্মিত হাসে নবনী। পরক্ষণে বলে, কি করেছে জাহিন? ছোট্ট একটা তপ্ত শ্বাস ছাড়ে মুত্তানিম। পরক্ষণে বলে, মা হিসেবে মেয়ের মনের কথা আপনি জানতেই পারেন। অবশ্য আপনাকে বললে আমারও হালকা লাগবে। ইচ্ছে করেই যেন নবনীর সাথে আজ সখ্যতা গড়ছে মুত্তাসনিম। মেয়েটাকে যতটা চুপচাপ ভেবেছে ততটা না। যে ভালোবেসে যত কাছে যেতে পারবে সেই মুত্তাসনিম নামক মেয়েকে পুরোটা পড়তে পারবে, জানতে পারবে। তাছাড়া মেয়েটা উপরিভাগে যতটা মানুষকে দেখাবে সে কেবল তার সম্পর্কে জানতে ততটুকুই সীমাবদ্ধ থাকবে। আজকে আমি জানতে পারি আতিক সাহেবের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, খুন ছিল। সে থেকেই প্রচণ্ড মন খারাপ ছিল। এ কারণে বিয়েতেও যেতে চাইনি। তার উপর ডাক্তার সাহেব কাল থেকে ফেরার পর একটাবার আমাকে কল করে জানায়নি পর্যন্ত। অথচ আজকে আপনি বললেন সে দিব্যি আপনাকে 2-3 বার কল করেছে। আমাকে না হয় একটা মিনিটের জন্যেই বলতো উনি ঠিকঠাকভাবে পৌঁছেছে। একটু আগে কলও করলেন, কথা হলো। আমি তাকে খুলেও বললাম আতিক সাহেবের কথা।
এর জন্যে মন খারাপ সে বুঝেছেও। একটু কি সান্ত্বনা দেওয়া যেত না আমায়? আমার মনের অবস্থাটা কেবল আমি বুঝতে পারছি। নিশ্চুপ হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনল নবনী। বেশ বুঝতে পারল তার অমন অস্বাভাবিক ভাবনার ছেলেটাকে মেয়েটা একটু একটু করে ভালোবাসছে। তার হতভাগ্য ছেলেটা বুঝতেই পারেনি। একদম বাবার মতো হয়েছে। তুমি সবটা বলার পর জাহিন কি বলল? আবারও দীর্ঘশ্বাস ফেলে বলে মুত্তাসনিম, উনি এখন ব্যস্ত আছেন। নবনী যা ভেবেছে তাই। তার ছেলেটা কিছুই বুঝতে পারেনি। মেয়েটা কতটা ভরসা করে তার সাথে কথাগুলো বলল। বিনিময়ে একটুখানি সান্ত্বনা দিবে উল্টো হিংসে করছে। তার অবুঝ ছেলেটা কি বোঝে না আতিক আর ফিরে আসবে না? নিজের ছেলেকে তো খুব ভালোভাবেই চেনে নবনী। জাহিনের হয়তো কাজ ছিল। দেখবে ঠিক আবার তোমার মন ভালো করে দিবে। নিশ্চুপ কেবল বসে থাকে মুত্তাসনিম। তারা নিয়ে বলে নবনী, খাওয়া হয়ে গেছে কখন? আমি বরং নিচে চলে যাই। তুমি চাইলে জাহিনের রুমটায় আজ থেকেই থাকতে পারো মুত্তাসনিম। নবনী উঠে হাঁটা ধরতেই বলে মুত্তাসনিম, আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি মা। থমকে দাঁড়ায় নবনী। পিছু ফিরে বলে, কি জানতে চাও বলো? জাহিন সাহেবের এমন ভাবনার কারণ কি? কেন তিনি সম্পর্ককে সহজভাবে মানতে পারেন না? কয়েক সেকেন্ড চুপ থেকে বলে নবনী, জাহিনের বাবার কারণে। পৃথিবীতে সব বাবারা ভালো হয় না মনে মুত্তাসনিম। তবে আমি এটুকু আশা রাখি আমার জাহিন খুব ভালো একটা বাবা হবে। বলেই হনহন করে চলে গেল নবনী। কথার গোলকধাঁধায় যেন ফেলে গেল মুত্তাসনিমকে। কি আছে জাহিনের অতীতে? ভদ্রমহিলার মনটা সে খারাপ করে দিয়েছে বেশ বুঝতে পেরেছে। অতীত বুঝি খুব যন্ত্রণার তার। সবসময় সবার অতীতে খোঁচা দিতে হয় না, হোক না শত কারণ। তবে শেষের কথাটা কি বললেন? জাহিন ভালো বাবা হবে? আদৌ কি সম্পর্কের জালে জড়াবে এই ডাক্তার? কেন জানি আজ জাহিনের রুমে থাকতে ইচ্ছে হল মুত্তাসনিমের। যেই ভাবনা সেই কাজ। মিনা খালাকে বলে চলে যায় জাহিনের রুমে। পুরো রুমটা যেন শুভ্র মেঘের রাজ্য। বেশ পরিপাটি থাকে। অবশ্য লোকটা থাকেই 2-4 দিন। গেস্টদের মতোই বলা চলে। রুমের এক কোণা অংশ জুড়ে শুধু বই আর বই। জাহিন যে পড়ুয়া পাগল ছেলে বুঝতে বাকি নেই। কয়েকটা ঘেটে একটা বই নিয়ে খাটে আসে মুত্তাসনিম। মনটা আজ ভীষণ খারাপ। ঘুম সহজে চোখে ধরা দিবে না। ঘড়ির কাঁটা রাত 2টোর কোটায়। অর্ধেকটা বই পড়ে নিয়েছে মুত্তাসনিম। চোখে বুঝি একটু একটু তন্দ্রার ঘোর লাগছে ঠিক তক্ষুনি ফোনটা বেজে ওঠে। চমকে উঠতেই খেয়াল করে মুত্তাসনিম, স্ক্রিনে জাহিনের নাম। হাতড়ে ফোন রিসিভ করে। এখনও যে ঘুমন্নি শরীর খারাপ করবে মুহু। বেশ অবাক হল মুত্তাসনিম। সেটা লুকিয়ে বলল, আপনি কিভাবে জানলেন আমি জেগে আছি? আতিকের খবর নিয়েছি তো। জানার ইচ্ছে ছিল তো আপনার? দেখা গেল সে চিন্তায় আপনার ঘুম হল না। জাহিনের কথায় একটু বিরক্ত ধরে মুত্তাসনিমের। পরক্ষণে বলে, দেখুন এই মৃত্যুটা নিয়ে কম কথা শুনতে হয়নি আমার। সদ্য বিয়ের আসরে বসা একটি মেয়ের হবু জামাই মারা যাওয়াটা তার মানসিক অবস্থায় কিরূপ প্রভাব পড়েছে সেটা আপনি বুঝবেন না। সবাই জানুক তার মৃত্যুটা কিভাবে হয়েছে। আর একটা মানুষকে তো এত সহজে ভোলা যায় না, যে কিনা হবু স্বামী ছিল। নিশ্চয়ই তাকে নিয়ে আমার একটু হলেও জল্পনা কল্পনা ছিল। সে কথা তোয়াক্কা না করে শান্ত গলায় বলল জাহিন। কয়েক মাস ধরে একটা কেস নিয়ে লড়ছিল আতিক। এত স্বনামধন্য একজন অ্যাডভোকেট হয়েও কেসে জেতাটা তার জন্যে টাফ হয়ে গিয়েছিল শুধু তার মায়ের কারণে। ভ্রু কুচকে জিজ্ঞেস করে মুত্তাসনিম, মানে? আতিকের মা পরকীয়ায় লিপ্ত ছিল মুহু। আর যার সাথে সম্পর্কে ছিল সে ছিল খুনি। তার আগের পক্ষের বউকে সে খুন করে। এতে অবশ্য আতিকের মায়ের কোনো যোগসূত্র ছিল না। কিন্তু আতিকের আর ওর ভাইয়ের খুনের ব্যাপারটা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না এতে তাদের মায়ের হাত আছে কিনা।
ওই লোকটা সেদিন আতিকের গাড়িটা অ্যাক্সিডেন্ট করাই। জানা যায় উনি এখন আমেরিকায় পলাতক আছে। এদিকে আতিকের মাকে চিকিৎসার জন্যে তার ভাইয়েরা আমেরিকায় পাঠিয়েছে। এবার বাকি হিসেব আপনি মিলিয়ে নিন মুহু। আপনি জানলেন কি করে এত খবর? আনান বলল, গোয়েন্দা পুলিশ হয়তো বিষয়টা খতিয়ে দেখছে। কোনো ইনফরমেশন দরকার হলে তারা আপনার কাছেও আসতে পারে মুহু। আসুক, কিছু জানার থাকলে তাদের অবশ্যই বলবো আমি। তবে আতিকের মাকে বড্ড বেশি ভালো ভেবেছিলাম। ভদ্র মহিলা দিব্যি অভিনয় জানেন দেখছি। অতিরিক্ত কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই মুহু। আপনি যা জানেন এবং যতটুকু বলার সাধ্য থাকে ততটুকুই বলবেন। আপনি একজন বুদ্ধিমতী মেয়ে, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। জি। ব্যস্ত শহর, তার ব্যস্ততম রাস্তা। সূর্যটা যেন খানিক নেমে এসেছে আরও কাছে। অসহ্যকর গরম পড়েছে। চারিদিকে গাড়ির হর্ন বেজে চলেছে অনবরত। ওড়না দিয়ে বারংবার কপালের ঘাম মুছছে মুত্তাসনিম। একটা টিউশনি থেকে টাকা নিয়েছে, এটা এখন বিকাশে মুনাকে পাঠাবে। বাকি টিউশনিটা থেকে যে টাকা পাবে এ মাসের খরচ বাবদ মিনা খালার হাতে তুলে দিবে। খাবার টেবিলে বসে মুত্তাসনিমের ব্যাপারে কথা উঠালো শায়লা বেগম। বাকি সবাই নিশ্চুপ খাচ্ছে। মিনা খালা রান্নাঘর থেকে কান খাড়া করে শুনছেন শায়লা বেগম কি বলে। মেয়েটাকে দেখলাম সকালে জাহিনের রুম থেকে বের হতে। ওখানেই শুয়েছিল নাকি? খাবার চিবুতে চিবুতে বলে নবনী। হ্যাঁ ভাবি। শায়লা বেগমের চোখে মুখে যেন খানিক বিরক্তিই ফুটে উঠেছে। কাঠ গলায় বললেন তিনি, আজকে তো রাফসা আর আনান ওদের বাড়ি থেকে ফিরবে। মেয়েটাকে এভাবে জাহিনের রুমে ঘুরঘুর করতে দেখলে রাফসা কি ভাববে? নবনী মনে মনে এটাই ভেবেছিল মুত্তাসনিমের থাকা নিয়ে ফের জামেলা করবে ভাবি। মায়ের জন্যে কিছু বলতেও পারে না নবনী, নয়তো কবেই এ বাড়ি ছেড়ে দিয়ে চলে যেত। তার ছেলের যথেষ্ট সামর্থ্য আছে মা, বউ নিয়ে নতুন ফ্ল্যাট কিনে থাকার। জাহিন বেশ কয়েকবার বলেছে ও নবনী নিজেই নিষেধ করেছে। পাশ থেকে রেহানা বেগম বললেন, জাহিনের বিয়া করা বউ। বাইরের মাইয়া তো আর তার ঘরে যায় নাই। কথা ছিল বিয়া পর্যন্ত কেউ জানব না। এখন তো বিয়া শেষ, তাইলে এটা নিয়ে আবার কথা উঠে কেন? রেহানা বেগমের কথায় সবাই নিশ্চুপ হয়ে যায়। শাশুড়ির মুখের উপর তর্ক করার সাধ্য নেই শায়লা বেগমের। তিনিই এখন ঘরের কর্ত্রী। তার কথাই শেষ কথা হিসেবে গণ্য হয়। মিনা বেগম পানির জগ নিয়ে এগিয়ে আসতে আসতে বললেন, আমার 2 দিনের ছুটি লাগবো ম্যাডাম। দেশে যাইতে হইব দরকারি কাজে। মিনা বেগম খুব প্রয়োজন না হলে ছুটি নেন না। ভাই বোনদের জন্যেই তার দেশের বাড়ি যাওয়া হয়। এ ছাড়া তো আর কোনো পিছুটান নেই। বিনা বাক্য সবাই রাজি হয়ে যায় ছুটির জন্যে। বিকেলেই রওনা হবে মিনা বেগম। সিদ্ধান্তটা হঠাৎ করেই নেওয়া। খুব যে দরকার এ মুহূর্তে তার যাওয়ার। ক্লান্ত শরীরে বিকেলবেলা বাড়ি ফেরে মুত্তাসনিম। ততক্ষণে তৈরি হয়ে বসে আছে মিনা, কেবল মুত্তাসনিমের থেকে বিদায় নেওয়ার জন্যে। এতক্ষণে তোর আসার সময় হইল? আমি দেশে যাইতাছি 2 দিন পর আসমু। খেয়াল রাখিস নিজের। ক্লান্ত মুহুর সারা মুখ জুড়ে এখন বিষণ্ণতার ছাপ। এই শহরে মিনা খালা ছাড়া আপন বলতে কাউকে পায়নি। তার অসহায় মুহূর্তে মিনা খালা পাশে না দাঁড়ালে মুহুর ঠিকানা আজ ঠিক কোথায় হতো জানা নেই। বাড়ির কথা শুনেও মনটা আকুপাকু করছে। নিজের চেনা ছোট্ট শহরটা কি আর কখনো দেখা হবে মুত্তাসনিমের? ভাবতেই ভেতরটা হুহু করে উঠে। কোনো দরকার খালা? হঠাৎই যাবে বলছ? অনেক হিসাব বাকি আছে, সে জন্যই যাচ্ছি। কিসের হিসেব খালা? বাকিটা ফিরাই বলবো। আচ্ছা। নিশ্চুপ মুত্তাসনিম কেবল মিনার যাওয়ার পথে তাকিয়ে আছে। পরক্ষণে এসে ক্লান্ত শরীরটা খাটে এলিয়ে চোখ বোঝে। নবনী বেশ কয়েকবার ছেলের ফোনে কল দিয়েছেন। ব্যস্ত বলে হয়তো ছেলেটা ফোনটা দেখারও সুযোগ পাচ্ছে না।
এসব ভাবনার মাঝেই জাহিনের কল আসে। তড়িঘড়ি করে রিসিভ করে নবনী। হ্যাঁ মামনি বলো। তোর ব্যস্ততা মাঝে মাঝে সত্যিই বিরক্ত ধরায়। যাক, এখন কি তুই ফ্রি আছিস? হ্যাঁ বলো। সোজাসাপটা বলে উঠে নবনী। তুই সম্পর্কের ভিত্তি বিশ্বাস করিস না? তাহলে মুত্তাসনিমকে কেন বিয়ে করেছিস? কষ্ট দিতে? কি সুখ পাচ্ছিস মেয়েটাকে কষ্ট দিয়ে? মায়ের কথায় স্তব্ধ হয়ে যায় জাহিন। এ তো বেশ আগের কথা। ওসবে এখন জাহিন মাথা ঘামায় না। মুত্তাসনিমের সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে নতুন করে বিশ্বাস জন্মেছে তার। তবে এতদিনে এই কথা কেন উঠবে? শান্ত গলায় বলে জাহিন। মুহু কি কিছু বলেছে তোমায়? দীর্ঘশ্বাস ফেলে বলে নবনী। হুম। তুই নিজেই নাকি বলেছিস? অবাক হয়ে বলে জাহিন। সে তো অনেক আগে। আতিকের সাথে যখন মুহুর বিয়ে হওয়ার কথা ছিল তখন আমি উনাকে নিষেধ করি। কেন জানি আমার মনে হচ্ছিল এই বিয়ে করলে মুহুও সুখ পাবে না। বারংবার আমি নিষেধ করেছিলাম। বলেছিলাম ভেবে দেখতে তার জীবন নিয়ে। কারো জীবন এতটাও ঠুনকো নয় যে আরেকজন এসে সম্পর্কের দায় গছিয়ে দিয়ে চলে যাবে। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলে নবনী। মেয়েটাকে তুই ভালোবাসিস জাহিন। আর সে ভালোবাসাটা ভিন্নভাবে প্রকাশ পেয়ে গেল, যেটা মুত্তাসনিমের মনে উল্টো বিরূপ প্রভাব ফেলেছে। সারাটা জীবন এই মেয়ে তোকে নিয়ে সংশয়ে ভুগবে। মুহুর জায়গায় অন্য কেউ থাকলে আমি তাকে একই কথা বলতাম মামনি। জীবন নিয়ে আরও একবার ভাবতে বলতাম। তবে এখন সংসার নামক সম্পর্কে জড়িয়ে নিজেকে বোকা প্রমাণ করলি না? চুই চাসনি সেই তুই আবার সংসারের মায়াজালে আটকে পড়লি। না মামনি, মুহুই সেদিন আমাকে বুঝিয়েছেন সম্পর্ক মানে কি। একটা সম্পর্ক অতটাও ঠুনকো নয়। তারপরে হুট করেই আমি মুহুর সাথে বিয়ে নামক সম্পর্কে জড়িয়ে যাই। তার মানে বলতে চাচ্ছিস তুই মুত্তাসনিমকে ভালোবাসিস না? ওর জায়গায় যে কেউ এটা বোঝালে তুই ওকেই বিয়ে করে নিতিস? কয়েক সেকেন্ড চুপ থেকে বলে জাহিন। মায়া মুহুতে আমি মায় আবদ্ধ মামনি। চাইলেই মায়া কাটানো যায় না। এরপর বাকিটা আমি আর ভাবিনি। আদৌ আমি উনাকে ভালোবাসি কিনা জানি না। তবে এটুকু বলতে পারবো আমি এই মায়া কাটিয়ে কখনোই মুহুর থেকে আলাদা হতে পারবো না। এতটুকু বিশ্বাস নিজের প্রতি আছে। নিশ্চুপ নবনী ছেলের কথা শুনে যাচ্ছেন। সত্যিই তো যেখানে মায়ার জন্ম হয় না সেটা আবার ভালোবাসা নাকি? ভালোবাসার চেয়েও তীব্র শক্তিশালী হচ্ছে মায়া। যে একবার মায় বশবতী হয় সে জানে কেবল কেটে আসা কতটা দায়। নির্বিকার বলে নবনী। মেয়েটা তোর উপর রেগে আছে জাহিন। তীব্র অভিমান বলতে পারিস। ভ্রু কুঞ্চিত হয়ে আসে জাহিনের। সে তো এমন কিছুই করেনি। তবে কেন মামনি? কালকে আতিকের কথা বলার পর মেয়েটার মনটা বড্ড ভার ছিল। একটু কি সান্ত্বনা পাওনা ছিল না তোর কাছে? এখন তো মেয়েটার মনে হবে বেঁচে থাকলে আতিকের কাছেই সে ভালোবাসা, সুখ সবই পেত। বোকা বনে যায় জাহিন। সে কেবল নিজ স্বার্থটা দেখেছে। ভেতরের প্রতিহিংসায় নিজেই অভিমানের পাহাড় তুলে বসে আছে। অপর দিকের ব্যক্তিটার কথা কি একটু ভাবান্তর হয়েছে তার? ছোট্ট করে কেবল বলে জাহিন। রাখছি মামনি। নয়ন বলে তারে দেখি। মন সেথায় আগলে রাখি। একটুখানি আড়াল হইলে মায়া জন্মে হৃদয় ছুঁইলে। ফোনের স্ক্রিনে মুতাসনিমের ছবির দিকে তাকিয়ে কথাগুলো আউড়ে যাচ্ছে জাহিন। আপন মনে বলে যাচ্ছে, আমি যে অভিমান বুঝি না মেঘবতী। ভালোবাসাটাও ঠিকঠাকভাবে হয় না আমাকে দিয়ে। বড্ড হেয়ালিপোনা আমি। আপনাকেই যে যত্ন সহকারে ভালোবাসা শেখাতে হবে আমায়। আমি শুধু একরাশ মায়া নিয়ে তাকিয়ে থাকব। এক বুক মায়া নিয়ে আপনাকে আগলে রাখব। এক আকাশ মায়া নিয়ে আপনাকে ধরে রাখব। এর বেশি যে সাধ্য নেই আমার। বিনিময়ে ভালোবাসার সাগরে ভাসাবেন আপনি। এক জীবনে এইটুকুই তো চাওয়া। রাতের নির্জন আকাশের দিকে তাকিয়ে আছে মুত্তাসনিম। আজকে আর জাহিনের রুমে তার যাওয়ার হয়নি। রাফসা এসেছে বাসায়। মূলত এই কারণেই যাওয়া হয়নি।
নবনী অবশ্য কয়েকবার ডেকেছে। চিলেকোঠায় থাকবে জানায় মুত্তাসনিম। আকাশে আজ মেঘ জমেছে, বিশাল বড় বড় ভাসমান মেঘের ভেলা। বিদঘুটে অন্ধকার আকাশ, বিদ্যুৎ চমকে হুঙ্কার দিয়ে উঠছে যেন আকাশ। মনের মধ্যে বিন্দু মাত্র ভয় নেই মুত্তাসনিমের। রুমের লাইট বন্ধ করে জানালার ধারে বসে আছে। জোর বেগে বাতাস বইছে। চোখ বুজে কেবল বসে আছে মুত্তাসনিম। আচমকা দরজায় টোকার শব্দ হয়। ভাবনার রাজ্যে থেকে বেরিয়ে আসে মুত্তাসনিম। মনের ভ্রম মনে হয়। পরক্ষণে শিউর হতে জিজ্ঞেস করে, কে? ওপাশ থেকে ছোট্ট একটা ডাক আসে, মুহু। শব্দটা ঠাহর করতে বেশ খানিকক্ষণ সময় লাগল মুত্তাসনিমের। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না কয়েক সেকেন্ডের জন্যে। সত্যিই কি সে জাহিনের কণ্ঠস্বর পেল? এত রাতে ডাক্তার আসবে কি করে? সে তো হসপিটালে। আকাশ গর্জন দিয়ে উঠে। ভাবনার রেশ কাটে মুত্তাসনিমের। গলাটা কেমন শুকনো শুকনো লাগছে। নিশ্চিত হতে আবারও জিজ্ঞেস করে মুত্তাসনিম, বাহিরে কে? কয়েক সেকেন্ড সময় নিয়ে বলে জাহিন। আমি জাহিন। মুহূর্তেই পায়ের তলা শিরশির করে উঠে। জানালা গলে আসা তীব্র বাতাসের তোর সর্বাঙ্গে কাটার মতো বিধে। খোলা চুলগুলো হাত খোপা করে এগিয়ে যায় মুত্তাসনিম। খট করে খুলে দেয় দরজাটা। শুভ্র টি শার্ট গায়ে জড়ানো জাহিন ট্রাউজারের পকেটে হাত পুরো দাঁড়িয়ে আছে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মুত্তাসনিম কয়েকটা ফাঁকা ঢোক গিলে বলে, এত রাতে আপনি? ঠোঁটের কোণে মৃদু হাসি জাহিনের। আবছা অন্ধকারে হয়তো মুহুর ভয়ার্ত চাহনিটা তার দৃষ্টিগোচর হয়নি। আচমকা বিদ্যুৎ চমকে জাহিনের মুখশ্রী উজ্জ্বল দীপ্তের মতো ফুটে ওঠে। স্পষ্ট কেমন বাঁকা হাসি চোখে ধরা দেয় মুত্তাসনিমের। মুহূর্তেই আকাশ চিরে জপজ পিয়ে শুরু হয় বর্ষণ। ভয়ার্ত মুত্তাসনিম ঠায় দরজায় দাঁড়িয়ে থাকে। আপনি কি ভয় পাচ্ছেন মুহু? আজকে না হয় আমার রুমে থাকতে পারতেন। মুহূর্তেই ভয়ানকভাবে আকাশ গর্জন দিয়ে উঠে। আচমকা সামনে থাকা জাহিনকে ঝাপটে ধরে মুত্তাসনিম। চোখ জোড়া কুচকে বুজে থাকে। এতক্ষণ তো দিব্যি একা বসেছিল, কই তখন তো তার এত ভয় করেনি। এই মুহূর্তে নিজেকে প্রচণ্ড ফুরবল মনে হচ্ছে মুত্তাসনিমের। পা দুটি অবশের মতো লাগছে। হৃৎপিণ্ড দ্রুতগতিতে উঠানামা করছে। পাশে থাকা আরও একজনের হৃৎপিণ্ড গতিও যে স্পষ্ট শুনতে পাচ্ছে মুত্তাসনিম। দুজনের মাঝে সুতো পরিমাণ দূরত্বটুকু নেই। চারিদিকে কেবল মেঘের প্রতিধ্বনি। মৃদু শব্দে বার কয়েক মুত্তাসনিমকে ডাকে জাহিন। সে শব্দ বুঝি কান অবধি পৌঁছায়নি মুত্তাসনিমের। অনেকটা জোরপূর্বক মুত্তাসনিমকে ছাড়িয়ে দাঁড় করাই জাহিন। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। এমনটা করা তার মোটেও উচিত হয়নি। অবশ্য ইচ্ছাকৃত তো কিছু করেনি মুত্তাসনিম। জানালাটা লাগিয়ে দিন মুহু। খাটের পাশটা ভিজে যাচ্ছে। সম্ভিত ফিরতেই দ্রুত গিয়ে জানালা আটকে দেয় মুত্তাসনিম। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায় পুরো রুম। লাইট অন করতেই মুত্তাসনিম খেয়াল করে বিদ্যুৎ সংযোগ নেই। জাহিন ঠায় বাহিরেই দাঁড়িয়ে আছে। চারিদিকে কেবলই অন্ধকার। শান্ত গলায় বলে জাহিন, নিচে যাবেন মুহু? আমার রুমে অন্ধকার নেই। ছোট্ট করে কেবল বলে মুত্তাসনিম, আপনি রুমে চলে যান, এখানে অন্ধকার। ছোট্ট একটা তপ্ত শ্বাস ছেড়ে বলে জাহিন, থেকে যাওয়া জন্যে আসেনি মুহু, আমি চলেই যাব। এই মুহূর্তে জাহিনকে কি বলা উচিত? লোকটা কি তাকে কিছু বলতে এসেছে? এত রাতে হুট করেই বা কেন এলো? অযাচিত কত প্রশ্ন ঘুরপাক খায় মাথায়। আপনি আমার উপর অভিমান করে আছেন তাই না মুহু? জাহিনের কথায় দফায় দফায় অবাক হয় মুত্তাসনিম। লোকটা এত রাতে কি এই পাগলের প্রলাপ পারতেই এসেছে? সোজা প্রশ্ন ছড়ে মুত্তাসনিম, আপনি কি কিছু বলতে এসেছেন ডাক্তার সাহেব? এত রাতেই বা কোথা থেকে আসলেন আপনি? কয়েক সেকেন্ড চুপ থেকে বলে জাহিন, সব প্রশ্নের উত্তর দিব। তার আগে বলুন, আপনি কি অভিমান করে আছেন আমার উপর? চুপ করে আছে মুত্তাসনিম। সে সত্যিই তো অভিমান করে আছে।
কেউ অভিমান করলেই কি সোজা বলতে পারে? আমি আপনার উপর অভিমান করেছি ছোট্ট করে কেবল না বলে। আপনি আমার উপর অভিমান করেছেন মুহু। আসলে আমি বুঝতে পারিনি। ফোনে কিভাবে আপনার অভিমান ভাঙ্গাবো বুঝতে পারছিলাম না। হয়তো উল্টো আপনার রাগ আরও বেড়ে যেতে পারে। হাতে কেবল কয়েকটা ঘন্টার সময় পেতেই আমি ছুটে এসেছি। মা মনিও জানে না আমি এখন বাসায়। বাইরের বৃষ্টির ছাট জাহিনকে ভিজিয়ে দিচ্ছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। খেয়াল হতেই মুত্তাসনিম বলে, আপনি তো ভিজে যাচ্ছেন। সেসব কথা কানে না নিয়ে বলে জাহিন, সরি মুহু। আপনার অভিমান কি এখনো আছে? জাহিনের বোকা কথায় হাসি পায় মুত্তাসনিমের। লোকটাকে একদম রক্তে মাংসে গড়া একটা রোবট মনে হয়। দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক বোঝায় মুত্তাসনিম। সত্যি এই মুহূর্তে তার একটু অভিমান নেই। বৃষ্টির ছাট আর ঠান্ডা বাতাস নাকে লাগতেই হাঁচি উঠে জাহিনের। টনকনরে মুত্তাসনিমের। ব্যস্ত হয়ে হাত টেনে এনে রুমের মধ্যে দাঁড় করাই জাহিনকে। অবাক জাহিন কেবল নিশ্চুপ হয়ে মুহুর কাণ্ড দেখছে। গা থেকে ওড়না নিতে গিয়ে খেয়াল হয় মুত্তাসনিমের, সে বিনা ওড়নাতেই দাঁড়িয়ে ছিল এতক্ষণ। মুহূর্তে অন্ধকার রুমে হাতড়ে খুঁজতে থাকে ওড়নাটা। ঘুটঘুটে অন্ধকার রুমে কেবল মুহুর গায়ের মেয়েলি সুভাষে মোহিত হয়ে আছে। কি খুঁজছেন মুহু? ততক্ষণে আরও একবার বিকট শব্দে আকাশ গর্জে উঠে। দু কান চেপে চিৎকার করে উঠে মুত্তাসনিম। খানিকটা ভরকে গিয়েছিল জাহিনও। এলোমেলো পা ফেলে এগিয়ে এসে মুত্তাসনিমকে কোলে তুলে নেয় জাহিন। ঘটনার আকস্মিকতায় নির্বাক হয়ে তাকিয়ে আছে মুত্তাসনিম। কি করছে জাহিন? চিলেকোঠার রুম পেরিয়ে সিঁড়ির কাছাকাছি চলে আসি জাহিন। মুহুকে নিয়ে নামতে থাকে নিচে। পাল্টা আর প্রশ্ন করতে পারে না মুত্তাসনিম। হয়তো অবাক্তার রেশ তার কাটেনি। জাহিনের রুমে এসে মুত্তাসনিমকে নামিয়ে দেয় জাহিন। নির্বিঘ্নে বলে, আপনি খুব ভয় পাচ্ছিলেন মুহু। বারবার আকাশ গর্জন দিয়ে উঠছিল। বাধ্য হয়ে আমার রুমে নিয়ে এলাম। আপনি আসতে চাইছিলেন না। টিমটিম করে একটা ডিম লাইট জ্বলছে জাহিনের রুমে। আশপাশটা একবার তাকিয়ে প্রশ্ন ছড়ে মুত্তাসনিম। আপনি আর কতক্ষণ থাকবেন? ঘড়িতে চোখ বুলায় জাহিন। পরক্ষণে বলে, ভোর 5টা নাগাদ চলে যাব। মুত্তাসনিম বুঝতে পারে জাহিনের হাতে আরও বেশ খানিকটা সময় আছে। পুনরায় শান্ত গলায় প্রশ্ন করে জাহিন, আপনার কি ঘুম পেয়েছে মুহু? না। আপনার তোয়ালেটা কোথায়? জাহিন তোয়ালেটা দেখিয়ে দিতেই জটপট তোয়ালে হাতে এগিয়ে আসে মুত্তাসনিম। জাহিনকে বলে এবার মাথাটা মুছে নিন। টি শার্টের দিকে তাকিয়ে বলে জাহিন, ওয়েট আগে টি শার্ট চেঞ্জ করে আসি। ভিজে গেছি একদম। তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। ফিরে এসে চুপচাপ খাটে বসে জাহিন। মুত্তাসনিমকে বলে তার মাথাটা মুছে দেওয়ার জন্যে। খানিকটা ইতস্তত ভাব নিয়েই মুছে দিতে থাকে মুত্তাসনিম। এক মুহূর্তের জন্যে জাহিনের ইচ্ছে হয় মুহুকে আষ্টেপৃষ্ঠে বুকের সাথে জড়িয়ে নিতে। মুহুর শরীরের তীব্র মেয়েলি সুভাষটা যেন পাগলের মতো টানছে জাহিনকে। এরূপ অনুভূতি শিকার আগে কখনো হয়নি জাহিন। মাথা মোছা শেষ হলেই তোয়ালেটা আগের জায়গায় মেলে আসে মুত্তাসনিম। ফিরে আসতেই জাহিন বলে, আপনার সাথে খানিকক্ষণ গল্প করব মুহু। আপনার আপত্তি আছে? আপত্তি কেন থাকবে? আপনার তো কালকে কাজ আছে। একটু না হয় ঘুমিয়ে নিন। ভালো লাগবে। পূর্ণ দৃষ্টি মেলে মুত্তাসনিমের দিকে তাকায় জাহিন। পরক্ষণে বলে, ঘুম আসবে না মুহু। আপনি যতক্ষণ কাছে থাকবেন আমি চাইলেও দু চোখের পাতা এক করতে পারব না। কথার প্রসঙ্গ পাল্টায় মুত্তাসনিম। এত রাতে কেবল আমার অভিমান ভাঙ্গাতেই ছুটে আসা আপনার? হুম। কেন? আমার অভিমানে এত কি যায় আসত? পরে কল করেই বলতে পারতেন। ডিম লাইটের আলোয় কেবল মুহুর দিকে স্থির দৃষ্টি রাখে জাহিন। চোখ দুটো ভীষণ মায়াবী মুহুর। ঘন আখি পল্লব আর চিকন অধৈর্যগুল নাড়িয়ে যখন কথা বলে মুত্তাসনিম তখন জাহিনের ইচ্ছে করে অনন্তকাল এভাবে তাকিয়ে থাকুক।
অজানা এক মায়া তখন পুরোপুরি গ্রাস করে নেয়। হঠাৎ খেয়াল হতেই জাহিন দেখে গলা তার ভীষণ কাট কাট লাগছে। উঠে আলমিরার কাছে যায় জাহিন। কিছু একটা প্যাকেট বের করে এনে মুত্তাসনিমের হাতে দেয়। এখানে একটা শাড়ি আছে। শাড়িতে আপনাকে ভীষণ সুন্দর লাগে মুহু। মুত্তাসনিম বুঝতে পারছে না জাহিন কি তাকে এখন শাড়িটা পরতে বলছে নাকি। লোকটার মতিগতি তো আর সহজে বোঝা যায় না। পাল্টা আর জিজ্ঞেস করে না মুত্তাসনিম। খোলা বারান্দা থেকে বাতাস ভেসে আসছে। পুনরায় মুহুতে দৃষ্টি আটকে রয় জাহিনের। এত কেন ঘোর কাজ করে মুহুকে কাছ থেকে দেখলে? তখন নিজের কাছেই নিজের অস্তিত্বকে অচেনা লাগে। আচমকাই হাত ধরে মুত্তাসনিমকে কাছে দাঁড় করাই জাহিন। এক হাত পেঁচিয়ে স্পর্শ করে মুহুর কটিদেশ। নিশ্চুপ মুহু কেবল জাহিনের চোখের দিকে দৃষ্টি নিবন্ধ রেখেছে। কি চাইছে এই মুহূর্তে জাহিন? কাটা কাটা শব্দে বলে জাহিন, মুহু আমি আপনাকে ভালোবাসতে চাই। চমকি উঠে মুহু। ভালোবাসতে চায় বলতে কি বোঝালো জাহিন? কণ্ঠে যেন তার আকুলতা গভীরভাবে অন্তরের ভিত নাড়িয়ে দেয়। সবটাই মাথার উপর দিয়ে যাচ্ছে মুত্তাসনিমের। এই মুহূর্তে জাহিনের মনে থাকা কোনো সুপ্ত বাসনা থাকলেও মুত্তাসনিম তা পূরণে প্রস্তুত নয়। খানিকটা ভয়ও উকি দেয় মনে। এই যে হুট করেই লোকটা কেমন কাছে টেনে নিল, এতেও রাজ্যের অস্বস্তি এসে ভর করেছে গায়ে। ধীরে ধীরে মুত্তাসনিমকে ছেড়ে দাঁড়ায় জাহিন। মাঝে মাঝে নিজেকে বড্ড অচেনা লাগে জাহিনের। অনুভূতি, আবেগকে দিব্যি উপেক্ষা করে এসেছে এই অবধি। কত শত মেয়ের আবেগমাখা আবেদন পেছনে ফেলে এসেছে, সঠিক হিসেব নেই। সব ভাবনাকে দূরে ঠেলে স্বাভাবিক হয় জাহিন। একটু আগে যেন কিছুই হয়নি। স্বাভাবিকভাবেই বলে, বারান্দায় চলুন মুহু, বৃষ্টি দেখব। বলেই বারান্দায় চলে যায় জাহিন। অগত্যা পিছু যায় মুত্তাসনিম। এখনো জবজব বৃষ্টি পড়ছে। যতদূর চোখ যায় কেবল কুয়াশার মতো বৃষ্টিপাত। কান যতদূর শুনতে পায় শুধুই বৃষ্টির জল তরঙ্গ। ছোট্ট একটা তপ্ত শ্বাস ফেলে বলে জাহিন, আতিকের সাথে থাকলে আপনি খুব সুখী হতেন মুহু। আতিক ভালোবাসা, সম্পর্কের মূল্য শুধু বোঝেই না, বরং অনেক ভালোভাবেই বোঝে। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বেড়ে উঠেছে আতিক। মুত্তাসনিম বুঝতে পারল না হঠাৎ এ কথা কেন বলছে জাহিন। সে কি আতিকের সম্পর্কে আরও কিছু জানতে পারল? নিজ গতিতে বলে যাচ্ছে জাহিন, আতিকের বাবার সাথে বিয়ে হওয়ার আগেই ওই লোকটার সাথে আতিকের মায়ের সম্পর্ক ছিল। ভদ্রমহিলার বাবা এই সম্পর্কে রাজি ছিলেন না, বিধায় আতিকের বাবার সাথে ওনার বিয়ে দেয়। বিয়ের কয়েক বছর পর সেই পুরনো প্রেমিকের সাথেই আবার সম্পর্কে জড়ান ভদ্রমহিলা। ততদিনে আতিক ছিল 3 বছরের শিশু। ছোট্ট একটা শ্বাস নিয়ে পুনরায় বলে জাহিন, আতিফ কিন্তু আতিকের আপন ভাই নয়। সেটা ভদ্রমহিলার পরকীয়ার ফল। এত কিছুর পরেও আতিকের বাবা কিন্তু কিছু বলেনি। চুপচাপ সহ্য করে গেছেন। কারণ তিনি আতিকের মাকে ভীষণ ভালোবাসতেন। হয়তো চেয়েছেন সম্পর্কটা টিকে থাকুক সারা জীবন। প্রকৃতপক্ষে তিনিও কিন্তু ব্যর্থদের তালিকাভুক্ত ছিলেন। তবুও কোথাও তিনি সার্থক ছিলেন। আপনার কথা অনুযায়ী কিন্তু বললাম মুহু। একটা জিনিস কি জানেন মুহু? কেউ মাত্র একটা কারণ খুঁজে থেকে যাওয়ার জন্যে আর কেউ কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে যায়। এবার বলুন, আপনার কি মনে হয় না ভালো না বেসে কোনো সম্পর্কে যাওয়া উচিত নয়? যেমনটা করেছেন আতিকের মা। ভালোবেসেছেন একজনকে আর সম্পর্কে জড়িয়েছেন আরেকজনের সাথে। বেশ ভাবনায় পড়ল মুত্তাসনিম। পরক্ষণে বলল, একবার কাউকে ভালোবাসলে দ্বিতীয়বার যে কাউকে ভালোবাসা যায় না, এটা ভুল। আতিকের বাবাকেও তিনি ভালোবেসে সুখী হতে পারতেন। ভাগ্যে হয়তো সে লোকটি ছিল না। এখন তো দুজনকেই ঠকানো হল। আতিকের বাবার সাথে তিনি সুখী হলে ওই লোকটাও দিনশেষে বউ নিয়ে সুখী হতো। এখন তো ওই লোকটার ওয়াইফের মৃত্যুর জন্যে আতিকের মাই দায়ী। হয়তো ভালোবাসা, সম্পর্ক বলতে এসব কিছুই নেই। প্রকৃতপক্ষে যে যার কাছে শান্তি পায় কেবল তার কাছেই ছোটে।
স্বীয় স্বার্থ সবাই দেখে, মানুষ নিজের দিকটাই কেবল বিবেচনা করে, সুখের খোঁজে ছোটে। এসব ভালোবাসা আসলে নামে মূল্যহীন, ভিত্তিহীন সম্পর্ক। আমি বুঝলাম না আপনি সবকিছু এভাবে কেন ভাবেন? জগতে কি আরও মানুষ সম্পর্কে নেই? অনেক অনেক সুখী দম্পতি আছে, তাদের দেখুন উদাহরণস্বরূপ। সম্পর্ক খুব সুন্দর, মুহু, আবার এই সম্পর্কই খুব ভয়ানক। সব সম্পর্কের নাম সুন্দর হয় না, যেমন তা আতিকের মায়ের। দেখুন মুহু, আতিক তার জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে যে শিক্ষা পেয়েছে, তার মতে একতরফা ভালোবেসেও সার্থক হওয়া যায়। ব্যর্থ হলেও অনেক সময় জিতে যাওয়া যায়। আর আমার ক্ষেত্রে হয়তো শিক্ষাটা অন্যরকম ছিল মুহু। আমার অতীতের অভিজ্ঞতা হয়তো ভিন্ন কিছুও ছিল, যার কারণে সম্পর্ক, ভালোবাসার কোনো ভিত্তি নেই আমার কাছে। একটা মানুষকে ভালোবেসেও ছেড়ে যেতে পারে মুহু, তবে মায়া কখনো কাটানো যায় না। সকল কিছুর ঊর্ধ্বে হল মায়া। আপনি ভালোবাসা উপেক্ষা করতে পারবেন, কিন্তু মায়া উপেক্ষার সাধ্য নেই। মুত্তাসনিম বেশ বুঝতে পারে জাহিনের অতীতটা ভালো নয়। তবে কি জাহিন আগে কারো সাথে সম্পর্কে গিয়েছিল? কেউ কি খুব বাজেভাবে ঠকিয়েছে জাহিনকে, নাকি বিশ্বাস ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে? আদৌ কি স্বাভাবিক আছে জাহিন? সবটাই যে জানতে হবে মুত্তাসনিমকে। আপনার অতীতে কি এমন হয়েছিল ডাক্তার, যার কারণে এমন ভাবনা আপনার? রুমে থাকা ঘড়িটার দিকে এক পলক তাকায় জাহিন, পরক্ষণে বলে, আজ আর সময় নেই মুহু। আপনি অবশ্যই একদিন আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। প্রক্ষান্তরে আমার কথাগুলো একটু ভেবে দেখবেন আমি কিছু ভুল বলেছি কিনা। নৈশবেলার তৃতীয় প্রহরেই নিশ্চুপ বিদায় নিয়ে প্রস্থান করে জাহিন। অযাচিত অনেক প্রশ্নের নিরুত্তর রেখে যায় মুত্তাসনিমের জন্যে। খোলা বারান্দায় দূরদৃষ্টি পড়তেই খেয়াল করে মুত্তাসনিম, অন্ধকারে কালো রঙা গাড়িটি সাই করে ছুটে যাচ্ছে। বৃষ্টির তেজ কমেছে সেই কখন। ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ ঘোলাটে হয়ে আবছা সাদায় আবৃত হচ্ছে। ভোর হবার প্রস্তুতি। নীরবে হেঁটে জাহিনের খাটে গিয়ে শুয়ে পড়ে মুত্তাসনিম। মুহূর্তেই চোখ জোড়ায় রাজ্যের ঘুম এসে ভর করে। জানালা গলে তীব্র রোদের আলো চোখে মুখে লাগতেই ধরফরিয়ে উঠে বসে মুত্তাসনিম। হাসি মুখ নিয়ে জানালার পর্দা খুলে দিচ্ছে নবনী। চোখ ডলে একবার ঘড়ির দিকে তাকায় মুত্তাসনিম। সকাল 10টা বেজে গেছে। আর একটু দেরি হলেই যে টিউশনিটা মিস যাবে তার। তড়াৎ করে খাট থেকে নেমে দাঁড়ায়। কালকে কখন আসলি জাহিনের রুমে? তুই না বললি নিচে থাকবি না? অবশ্য মিনা খালা নেই ভয় নিশ্চয়ই নিচে চলে এসেছিস। আমাকে ডাকতে পারতি তো। অনর্গল নিজের মতো করে বলে যাচ্ছে নবনী। তারা নিয়ে দরজার দিকে ছুটতে ছুটতে বলে মুত্তাসনিম, ভোর বেলায় এসেছি, দেরি হয়ে যাচ্ছে, আসছি মা। রুম থেকে বেরুতেই রাফসার মুখোমুখি হয় মুত্তাসনিম। ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে রাফসা। মুত্তাসনিমের মুখে স্পষ্ট মা ডাকটা তার কর্ণকুহরে পৌঁছেছে। তার উপর জাহিনের রুম থেকে এত বেলা করে বেরিয়েছে মুত্তাসনিম। গায়ে ওড়না পর্যন্ত নেই। স্তব্ধ হয়ে রাফসার মুখপানে কয়েক সেকেন্ড তাকিয়েই হন্তদন্ত হয়ে চিলেকোঠার রুমের দিকে রওনা হয় মুত্তাসনিম। অত কিছু ভাববার যে সময় নেই তার। সারারাত বৃষ্টির পর সকালটা অনেকটা ঝকঝকে, তার উপর কোমল রোদের আলো। চিলেকোঠার রুমে এসে জটপট তৈরি হয়ে নেয় মুত্তাসনিম। টিউশনি কোনোমতেই মিস দেওয়া সম্ভব নয়। দরজায় দাঁড়িয়ে হাতে খাবার নিয়ে মুত্তাসনিমকে ডাকে নবনী। কড়া আদেশের সুরে বলে, তোর তারা আছে বেশ বুঝতে পারছি, তবুও এই খাবারটা এখন শেষ করে যাবি। অসহায়ের মতো তাকায় মুত্তাসনিম। আদেশ অমান্য করার কোনো সুযোগ নেই বোঝা যাচ্ছে। বিনা বাক্যে খাবার খাওয়ার জন্যে তাকে রাজি হতে হবে। মাথা কাত করে সায় জানায় মুত্তাসনিম। তার মানে সে খাবারটা এখন খাবে। প্রশস্ত ওষ্ঠে হাসে নবনী। পরক্ষণে এগিয়ে এসে নিজ হাতে খাইয়ে দেয়। হিজাব বাধায় ব্যস্ত মুত্তাসনিম। স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে নবনী। মেয়েটার মুখখানি সত্যি বড্ড মায়া মাখানো।
চোখের নিচে গাঢ় করে কাজল টেনে নেয় মুত্তাসনিম। পরক্ষণে বিদায় নিয়ে চলে যায়। মুখের সামনে খবরের কাগজ নিয়ে বেকনিতে বসে আছে আনান। পাশে ধোয়া উঠা কফির মগ। রাফসা প্রশ্নবিদ্ধ চোখে খানিকক্ষণ আনানের দিকে তাকিয়ে রইল। পরক্ষণে আমতা আমতা করে বলল, একটা কথা জানার ছিল আনান। নির্বিকারভাবে বলে আনান, একটা কেন, আমার বউয়ের হাজারটা প্রশ্নের উত্তর দিতেও আমি সদা প্রস্তুত। ওই মেয়েটা মানে আতিক ভাইয়ার সাথে যে বিয়ে হওয়ার কথা ছিল, ওকে দেখলাম এলোমেলো অবস্থায় জাহিন ভাইয়ার রুম থেকে বেরুতে। তাৎক্ষণিক খবরের কাগজটা সাইড করে রাখে আনান। শুকনো একটা ঢোক গিলে বলে, জাহিন তো বাসায় নেই তাই না? ভাইয়া তো হসপিটালে। তুমিই না বললে? বুঝলাম না এই মেয়ে ভাইয়ার রুমে কেন? তার চেয়ে আশ্চর্যের বিষয় হল নবনী ফুপিকে মা বলে সম্বোধন করেছে। খুব সতর্কতার সাথে প্রশ্ন করে আনান, পাছে যদি রাফসা কিছু টের পেয়ে যায়। এই বিষয়টা মাকে জানিয়েছ? না। রান্নাঘর থেকে কফি হাতে সোজা এখানে চলে আসলাম। আরে তোমাকে বলেছিলাম না মিনা আন্টির ভাগ্নি? মেয়েটার বাবা মা কেউ নেই, তাই ফুপিকে মা ডাকে। বলতে পারো ফুপির পার্সোনাল কেয়ারটেকার। আর ফুপিকে তো চেনই কতটুকু দয়ালু। তা তো বুঝলাম। তাই বলে ভাইয়ার রুম থেকে বের হবে? গায়ের জামাকাপড়ও পর্যন্ত ঠিক ছিল না। এ বিষয়টা ভাবার মতোই আনান। আরে জাহিন কি রুমে ছিল নাকি? বাদ দাও তো এসব কথা। বলতে বলতে উঠে দাঁড়ায় আনান। হাত ধরে রাফসাকে কাছে টেনে নেয়। সামনের কাটা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলে, কি বলো তো রাফু, আমার না অফিসে যেতেই ইচ্ছে করছে না তোমাকে রেখে। বাবার নিজেরই অফিস, তাও এত কম ছুটি কেন দিল বলো তো? লজ্জায় মুখ নামিয়ে বলে রাফসা, নিজেদের অফিসে আবার ছুটি হয় নাকি? এটা দায়িত্বের মধ্যে পড়ে। তুমি যতদিন অফিস মিস দিবে ততদিন ক্ষতিটা তোমারই হবে। চট করেই বলে আনান, ঠিক বলেছ, আমার অফিস আমি যখন ইচ্ছে ছুটি নেব। ক্ষতি হলে আমিই পুষিয়ে নেব। কিন্তু এই যে এখনকার সময়ের ক্ষতিটা আমি আজন্মও পোষাতে পারব না রাফু। চোখ গোলগোল করে তাকায় রাফসা। পরক্ষণে প্রশ্ন ছড়ে, মানে কি আজকে অফিস যাবে না? দুদিকে মাথা নাড়ায় আনান। পরক্ষণে রাফসাকে কোলে তুলে নেয়। নামার জন্যে বৃথা চেষ্টা করতে থাকে রাফসা। গুনগুন করে গান গাইতে থাকে আনান। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। কাল থেকে একবারও কল করেনি জাহিন, অথচ দিনে একবার হলেও মাকে কল করে। বিচলিত হয়ে ছেলেকে কয়েকবার কল করে নবনী। ছেলে তার এতটাও ব্যস্ত থাকার কথা নয়। 7 বারের মাথায় কল রিসিভ করে জাহিন। ওপাশ থেকে ঘুমন্ত ভাঙা আওয়াজ, হ্যাঁ মামনি বলো। অবাক হয়ে বলে নবনী, তুই কি ঘুমোচ্ছিস জাহিন? হু মামনি। ঘড়িতে এক পলক তাকালো নবনী। পরক্ষণে বলে, এখন দুপুর 2টো বাজে। এই অবেলায় ঘুমোচ্ছিস বাবা? শরীর ঠিক আছে তো? আশ্বস্ত কণ্ঠে বলে জাহিন, আমি ঠিক আছি মামনি। ঘুমের খানিক ব্যাঘাত ঘটেছিল, তাই সময় পেতেই একটু ঘুমোচ্ছিলাম। আচ্ছা তবে ঘুমা, ডিস্টার্ব করে ফেললাম আমি। না মামনি, আমি এখনই উঠতাম। আচ্ছা রাখছি। হুম। দুপুরের তপ্ত রোদটা কখন কমে গেছে। বিকেলে কেবল নরম একফালি রোদ। রাস্তার সাইড দিয়ে হাঁটছে মুত্তাসনিম। ক্লান্ত শরীরটা শেষবেলায় আর চলতে চায় না। হাঁটার মাঝেই হুট করে বাম পায়ের জুতাটা ছিঁড়ে যায়। তীব্র বিরক্ত নিয়ে পায়ের কাছে তাকায় মুত্তাসনিম। একে তো পিছালা রাস্তা থেকে উত্তপ্ত তাপ আসছে, তার মধ্যে এই একজোড়া জুতোই অবশিষ্ট ছিল। হাতে এই মাসে পর্যাপ্ত টাকাও নেই একজোড়া জুতো কেনার। ফুস করে দম ছেড়ে জুতা জোড়া রাস্তায় ফেলে হাঁটা শুরু করে মুত্তাসনিম। সামনে রিকশা পেতেই উঠে বসে। চলন্ত রিকশায় উঠলে বাতাসে কেমন গা শীতল হয়ে একরকম প্রশান্তি বিরাজ করে।
লম্বা লম্বা করে দম নেয় মুত্তাসনিম। মিনা বেগমের অনুপস্থিতিতে বিপত্তি ঘটল বাসার কাজ নিয়ে। টুকটাক সবার কাজ সবাইকেই করতে হচ্ছে। বাসায় ফিরতেই মুত্তাসনিমের মনে হলে নবনীকে বলে যা কাজ নিজেই রান্না করে খাবে। অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে রান্না করেন ভদ্রমহিলা। অবশ্য ওদের ফ্ল্যাটে তো এক প্রকার যাওয়াই নিষেধ মুত্তাসনিমের, নয়তো নবনীর সব কাজ মুত্তাসনিম করে দিত অনায়াসে। শত ভাবনার মাঝে কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকে মুত্তাসনিম। কয়েক সেকেন্ডের ব্যবধানে রাফসা এসে দরজা খুলে দেয়। মুত্তাসনিমকে দেখে যেন বেশ খুশিই মনে হল রাফসাকে। সামনে রাফসাকে দেখে অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েছে মুত্তাসনিম। ততক্ষণে মুত্তাসনিমকে টেনে ভেতরে নিয়ে আসে রাফসা। এরূপ আচরণে বেশ অবাক হয় মুত্তাসনিম। তৎক্ষণাৎ প্রশ্ন ছড়ে রাফসা, সারাদিন কোথায় ছিলে শুনি? চিলেকোঠার রুমে কয়েকবার যাওয়ার পরেও তো পেলাম না। জব টব করো নাকি? মৃদু আওয়াজে কেবল বলল মুত্তাসনিম। টিউশনি করাই। রাফসার কথায় দফায় দফায় চমকে উঠে মুত্তাসনিম। রাফসা তার অপেক্ষায় ছিল। কিন্তু কেন? মুত্তাসনিমের ভাবনার মাঝেই বলে রাফসা, তোমার আন্টি মানে মিনা আন্টির তো আসতে আরও কয়েকদিন সময় লাগবে। আমার আর আনানের কাপড় জমেছে কতগুলো, তুমি না হয় কেচে দাও। আমি কখনো এসব কাপড় কাচিনি, আর দুদিন আগেই ম্যানিকিউর করা হয়েছে। এখন কাপড় ধুলে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি চিন্তা করো না, তোমাকে এক্সট্রা বকশিশ দিব। রাফসার কথায় প্রচণ্ড রকমের আহত হয় মুত্তাসনিম। একে তো এই বাড়িতে তার কোনো সম্মান নেই, তার উপর এখন বাড়ির কাজগুলোও তার করতে হবে। কি বলে প্রতিবাদ করবে মুত্তাসনিম? বারংবার চোখজোড়া নবনীকে খুঁজে চলছে। ততক্ষণে মুত্তাসনিমকে টেনে আনানের রুমে নিয়ে আসে রাফসা। বাইরের রুমে আসতেই বিষয়টা দৃষ্টিগোচর হয় না নবনীর। মুহূর্তেই তাদের পিছু রাফসার রুমে চলে আসে নবনী। রাফসা একগাদা নোংরা কাপড় মুত্তাসনিমের হাতে ধরিয়ে দিতেই বলে নবনী, এগুলো মুত্তাসনিমে কেন দিচ্ছ রাফসা? মুখে হাসি টেনে বলে রাফসা, ধোয়ার জন্যে ফুপি। ওর আন্টি নেই তাই ওকে বলেছিলাম। সমস্যা নেই, আমি ওকে আলাদা করে টাকা দিয়ে দিব। রাগত্ব দৃষ্টিতে তাকায় নবনী। অসহায়ের মতো দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। ব্যাপারটা তার জন্যে ভীষণ রকম লজ্জাজনক। একে তো এই বাড়িতে তার কোনো সম্মান নেই। কাঠ গলায় বলল নবনী, তুমি তো যথেষ্ট শিক্ষিতা রাফসা। একজন মেয়েকে হুটহাট টেনে এনে কাজ গছিয়ে দিচ্ছ। আদৌ এটার যোগ্য সে কিনা একবার বিবেচনা করবে না? তোমার শিক্ষিত বিবেক কি বলে? যে মেয়েটা টিউশনি করাই সে কি করে লোকের বাড়ির কাজ করবে? তাহলে তো সে এই পেশাটাই বেছে নিত। কাচুমাচু ভঙ্গিতে বলে রাফসা, আসলে ফুপি ওর আন্টিও তো এই পেশাই আছেন। আর কোনো কাজ তো ছোট নয়। তেমনি নিজের কাজও নিজে করতে হয় রাফসা। এটা ভুলে গেলে কি করে হবে? এসব কাপড় ধুয়ে অভ্যস্ত নই আমি। আর একদিন কাপড় কাচলে কিছু হবে না, এতে ওর গায়ে কাজের লোকের ট্যাগ পড়ে যাবে না। হ্যাঁ, আপনি ওকে খুব ভালোবাসেন মানছি। সহসা ভঙ্গির নবনীর রাগ তীব্রতর হয়। ভুল করেছে এটা স্বীকার না করে কেমন মুখে মুখে তর্ক জুড়ে দিয়েছে রাফসা। শান্ত আর সাবলীলভাবেই বলল নবনী, আমার ছেলের বউকে আমি এসব কাজ করতে দিব না রাফসা। নবনীর কথায় এক মুহূর্তের জন্যে থমকে রইল রাফসা। সে সঠিক শুনেছে তো? নিশ্চিত হতে পুনরায় জিজ্ঞেস করে রাফসা, কি বললেন ফুপি? শান্ত গলায় বলে নবনী, আমার জাহিনের বউকে দিয়ে আমি কাজের লোকের কাজ কেন করাব? তুমি যেমন এ বাড়ির বউ তেমনি মুত্তাসনিমও এ বাড়িরই বউ। রাফসার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এত বড় একটি সত্যি কিভাবে তার অজানা? সকালে আনানকে বলা সত্ত্বেও একটিবার সেও বলল না। মাথা কেমন ভনভন করতে লাগল রাফসার। ততক্ষণে মুত্তাসনিমের হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে নবনী। নবনীর এরূপ আচরণে ভেতর থেকে অনেকটা খুশি হয় মুত্তাসনিম। তার সব অপমানের জবাব যেন ছিল এটা। ক্লান্ত মুত্তাসনিম বিষণ্ণ গলায় বলল,
মা আমি উপরে যাব এখন। ফ্রেশ হতে হবে আমায়। চোখে মুখে অপরাধী ভাব। চরম অনুতপ্ত নিয়ে বলে নবনী। তুই খুব কষ্ট পেয়েছিস তাই না? ওষ্ঠ ছড়িয়ে হাসে মুত্তাসনিম। অপর হাতটা নবনীর হাতের উপর রেখে বলে, একটুও যে পাইনি তা বলবো না, তবে এখন একটুও কষ্ট নেই। মুত্তাসনিমের কথায় আশ্বস্ত হয় নবনী। মাথায় খানিক হাত ভুলিয়ে উপরে পাঠিয়ে দেয় মুত্তাসনিমকে। যাওয়ার আগে সে জানিয়ে যায় আজকে নিজেই রান্না করবে আর নবনীনেও বলে চিলেকোঠায় গিয়ে ডিনার করতে। খুশি মনে রাজি হয়ে যায় নবনী। নৈশবেলার নিকষ কালো অন্ধকারে বেলকনির আলো নিভিয়ে দাঁড়িয়ে আছে রাফসা। আজকেও আকাশে মেঘ করেছে বেশ। অযাচিত কত শত প্রশ্ন মনে উকিঝুঁকি করছে, কিছুতেই কোনো হিসেব মেলাতে পারছে না। হঠাৎই আনানের অস্তিত্ব অনুভব করে রাফসা। পেছনে থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কোনো হেলদোল নেই রাফসার। জড়ানো কণ্ঠে বলে আনান, রাফুর কি মন খারাপ আজ? তড়িৎ গতিতে প্রশ্ন ছড়ে রাফসা। তুমিও আমায় মিথ্যে বললে আনান? চমকি উঠে আনান। দ্রুততার সাথে রাফসাকে ছেড়ে দাঁড়িয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে, কি নিয়ে মিথ্যে বললাম তোমায়? ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে রাফসা পরক্ষণে বলে, সকালে তোমাকে কত শত প্রশ্ন করলাম, একটা বারের জন্যে বললে না মুত্তাসনিম যে জাহিন ভাইয়ার বউ। রাফসার কথায় আরও এক দফা চমকে উঠে আনান। এই গোপন কথার খোঁজ সে কি করে পেল? আমতা আমতা করে বলে আনান, আসলে বিয়েটা সেভাবে হয়নি, মানে লোক জানানোর মতো। তুমি কি করে পেলে এ খবর? ঘুরে দাঁড়ায় রাফসা। আনানের চোখে চোখ রেখে বলে, হোক যেভাবে, বিয়ে তো আর সামান্য ব্যাপার নয়। এত বড় কথাটা লুকিয়ে গেলে কি করে? আরে এই বিয়ের কোনো মূল্য আছে নাকি? দয়া করে ওই মেয়েকে বিয়ে করেছে জাহিন। আদৌ ওদের সংসার টিকে কিনা কে জানে। এসব সম্পর্কের মারপ্যাচ জাহিন কখনোই পছন্দ করত না। এবার ভাবো সে কি করে সম্পর্কে জড়ালো। সাধারণ কথা এত কেন প্যাচাচ্ছ বুঝতে পারছি না। যাই হোক, এই মেয়েটার তো তোমার বন্ধু আতিকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তবে তার মৃত্যুর পর জাহিন ভাইয়ার সাথেই বা কবে বিয়ে হলো? ছোট্ট একটা শ্বাস ফেলে বলে আনান, আতিকের মৃত্যুর পরদিনই জাহিনের বিয়ে হয়। মেয়েটা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল। বাধ্য হয়ে জাহিন বিয়ে করে নেয়। সেদিন আমরা কেউ উপস্থিত ছিলাম না ওর বিয়েতে। শুধু দাদু মনি ছিল। করুণা করেছে জাহিন। মৃদু শব্দ করে হাসে রাফসা। এত বোকার মতো কেন কথা বলো আনান? নিজের জীবন বিসর্জন দিয়ে তো আর কেউ কাউকে দয়া করুণা করবে না। আচ্ছা ভাইয়া যেন কোন বিভাগে আছে? নিউরোলজি বিভাগে। আর মুত্তাসনিম মেয়েটা, ওর সম্পর্কে কতখানি জানো তোমরা? ফের ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে আনান, কিছুই না। আদৌ বাবা মা আছে কিনা কে জানে। পড়াশোনাটাও অত না। এরকম একটা মেয়ে যে কিনা ভাইয়ার যোগ্যর ধারের কাছেও না। আমি কিছুই বুঝতে পারছি না। চুপ করে দাঁড়িয়ে আছে আনান। এ বিষয়ে বলার মতো উত্তর তার কাছে নেই। পিনপতন নীরবতার পর বলে রাফসা, একটা কথা জিজ্ঞেস করি আনান? বিষয়টা খুবই স্বাভাবিক নিবে। আমি শুধু জানার জন্যে জিজ্ঞেস করব। হুম বলো। জাহিন ভাইয়ার কি দাদু বাড়ি নেই? তারা তোমাদের এখানে পড়ে আছে যে। দাদু মনি কি সবার সম্পত্তির ভাগ বুঝিয়ে দিয়েছে? কয়েক সেকেন্ড চুপ থেকে বলে আনান, দাদু মনির ইচ্ছাতেই থাকে এখানে। সম্পত্তি ভাগ করতে চাইলেও ফুপি কখনো রাজি হয়নি। বলেছে সবটাই বাবার। অন্য কোথাও থাকলে তো সারাক্ষণ একা থাকতে হতো ফুপিকে। আর জাহিন তো মাসে সপ্তাহে আসে। আর এবাড়ির খরচ বেশিরভাগই জাহিন দেয়। বাবা অনেক নিষেধ করে তবুও ফুপি মানে না। নিজের মতো করে খরচ করে সংসারে। আলাদা বাসায় উঠার এবিলিটি তাদের আছে। বলতে পারো পিছু টানে পড়ে আছে। কথা শেষ করেই বলে আনান, প্রচুর ক্ষুধা লেগেছে রাফু। সেই কখন ফিরেছি। খাবার দিবে চলো। হু
আজকে সকাল সকাল জেগেছে মুত্তাসনিম। কালকে রাতে তাড়াতাড়ি ঘুম চলে এসেছিল। নবনী অনেক বলা সত্ত্বেও জাহিনের রুমে যায়নি মুত্তাসনিম। রাফসার বলা কথাগুলো বারবার মনে পড়েছে। ও বাড়ির সব লোক নিশ্চয়ই ঝেঁকে ধরত তাকে। এমনিতে তাদের আচার ব্যবহার মোটেও ভালো লাগে না মুত্তাসনিমের। তৈরি হয়ে বের হবার আগ মুহূর্তে খেয়াল হয় অবশিষ্ট আর জুতা নেই তার কাছে। মিনা খালার জুতা তার পায়ে ঠিকঠাক হয় না। হাতে এই মুহূর্তে টাকাও নেই নতুন জোড়া কেনার। ধপ করে খাটে বসে পড়ে মুত্তাসনিম। চোখে মুখে বিরক্তি। পরক্ষণে নিচে এসে কলিং বেল চাপে মুত্তাসনিম। কয়েক সেকেন্ড সময় নিয়ে দরজা খুলে দেয় নবনী। হাফ ছেড়ে বাঁচে মুত্তাসনিম। হাসি মুখ নিয়ে বলে নবনী, কিরে সকালের খাবার খেয়েছিস? হুম, খাওয়া হয়েছে। এখনই চলে যাচ্ছিস? মাথা নাড়িয়ে হুম বলে মুত্তাসনিম। হাত জোড়া পেটের কাছে নিয়ে কচলাতে থাকে। ইতস্তত ভাব সারা মুখ জুড়ে। বিষয়টা খেয়াল হতেই বলে নবনী, কিছু বলবি? হুম, মানে আপনার একজোড়া জুতো হবে? পুরনো হলেই হবে। চট করে মুত্তাসনিমের পায়ের দিকে তাকায় নবনী। নগ্ন পায়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। উদাস কণ্ঠে বলে নবনী, ছেলেটা আমার বড্ড হেয়ালিপনা। তার বউয়ের কখন কি লাগবে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সত্যিই আমি লজ্জিত। নবনীর কথা মুত্তাসনিমকে আরও অস্বস্তিতে ফেলছে। ছেঁড়া জুতো জোড়ার উপর প্রচণ্ড রাগ হচ্ছে। আর কয়েকটা দিন পর ছিঁড়লে কি হতো? ততক্ষণে নবনী গিয়ে একজোড়া জুতো এনে দেয়। সেটা পায়ে পড়তেই মুত্তাসনিম খেয়াল করে তার পায়ের মাপ মতো হয়নি। পায়ের পেছনে দিকটা কিছুটা বের হয়ে আছে। ছোট্ট একটা তপ্ত শ্বাস ছাড়ে মুত্তাসনিম। পরক্ষণে হাসি মুখ নিয়েই বলে, এতেই হবে। গটগট করে চলে যায় মুত্তাসনিম। ঠায় দাঁড়িয়ে থাকে নবনী। মেয়েটাকে বড্ড অদ্ভুত লাগে। অল্পতেই কেমন তুষ্ট। ফোনের শব্দ হতেই ঘোর কাটে নবনীর। দৌড়ে রুমের দিকে ছোটে। যা আন্দাজ করেছিল তাই, জাহিন কল করেছে। কিঞ্চিত রেগে আছে নবনী। তবুও ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে শান্ত পুরুষালী কণ্ঠ ধীরভাবে বলে, কি করছো মামনি? মুত্তাসনিমকে বিদায় দিয়ে আসলাম। কয়েক সেকেন্ড চুপ থেকে বলে জাহিন, মুহু কি টিউশনিতে চলে গেছে? কথার প্রসঙ্গ পাল্টে বলে নবনী, এত বেখেয়ালি হলে কি করে হয় জাহিন? মায়ের কথা বুঝতে না পেরে বলে জাহিন, কি ব্যাপারে মামনি? মেয়েটা কখন খায় কখন কোথায় যায় কি অবস্থায় আছে আদৌ কি জানতে চাস তুই? বিয়ে নামক সম্পর্কে শুধু জড়ালেই হয় না, তার সাথে অপর মানুষটার দায়িত্ব নিতে হয়। সুখ দুঃখ সবটা ভাগ হয় তখন। এত ব্যস্ততা দিয়ে জীবন চলে না জাহিন। মায়ের কথার প্রত্যুত্তরে কি বলবে জাহিন? মুহুর সাথে এখনো জোরটা কাটাতে পারেনি ভালো করে। তেমনভাবে তো মেয়েটার খোঁজটাও নেওয়া হয় না। সময় দেওয়া তো বহু দূরে। এ নিয়ে আবার অভিযোগ করে বসেনি তো মেয়েটা। কি হয়েছে মামনি? সহসা ভঙ্গিতেই বলে নবনী, মেয়েটা আজ পুরনো একজোড়া জুতো চাইতে এসেছে আমার কাছে। আমি খুব লজ্জায় পড়েছিলাম তখন। আমি তো ঘুণাক্ষরেও টের পাইনি তুই যে মেয়েটার প্রতি এত উদাসীন। তাহলে তার কখন কি লাগবে সবটা দায়িত্ব আমিই নিতাম। নামেই স্বামী হয়ে থাক তুই। চুপ করে আছে জাহিন। এখন পর্যন্ত মুহুকে কিছুই দেওয়া হয়নি তার। মেয়েটার চরম আত্মসম্মান বোধ। কখনো তো কিছু চাইনি। চুপ করে আছিস যে এখন? বলার ভাষা নেই? এখন অবধি মেয়েটাকে আপনি থেকে তুমিতেই সম্বোধন করতে পারলি না। এত কিসের দূরত্ব জাহিন? মা হলেও বিষয়টা আমি জানতে চাই। খানিক নীরবতা নিয়ে বলে জাহিন, বিয়ে হুট করে হয়েছে মামনি। আদৌ মুহু এ বিয়েতে রাজি ছিল নাকি আমার জানা নেই। উনিও আমায় সম্পূর্ণ রূপে চায় কিনা সেটা নিশ্চিত হতে হবে। তবেই এই দূরত্ব ঘুচবে। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলে নবনী, বিয়ের সময় মেয়েটাকে কিছুই দিতে পারিনি আমি।
তোর বাবা যা কিছু দিয়েছিল তা আমি পুনরায় ফিরিয়ে দিয়ে এসেছি। তোর নানুমণি যা দিয়েছে সেগুলো মায়ের কাছেই আছে। দরকার পড়েনি তাই চাইওনি। আমি চাই মুত্তাসনিমকে নিয়ে হানিমুনে যা তুই। তার সম্পূর্ণ খরচ আমার। আবারও খানিক নীরবতা। পরক্ষণে বলে জাহিন, তুমি মুহুকে জানাও মা মনি। তোমার ছেলের বউ রাজি থাকলে আমি অবশ্যই তার জন্যে সময় বের করব। আজকাল প্রকৃতিকে বোঝা বড্ড দায়। মুহূর্তের মধ্যে বিচিত্র রূপ ধারণ করে। রোদের মধ্যেও ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। পরন্ত বিকেলের নরম রোদবৃষ্টি গায়ে মেখে হাঁটছে মুত্তাসনিম। নবনীর জুতা জোড়ায় চোখ পড়তেই বুঝতে পারে বেশ দামি জুতা জোড়া। আদৌ এত দামি জুতা কখনো দেখেছে কিনা জানা নেই মুত্তাসনিমের। পায়ে দেওয়া তো বিরাট সৌভাগ্য। রোদের আলোয় জুতার উপরের নীল রঙা স্টোনগুলো হীরার মতো জ্বলজ্বল করছে। ছোট্ট একটা তপ্ত শ্বাস ছেড়ে রিকশা ডেকে নেয় মুত্তাসনিম। বিকেল হলেই প্রায়শই রিকশায় দেখা মেলে কপতি। হাতে হাত রেখে কেউবা কাঁধেও মাথা এলিয়ে রাখে। গন্তব্য বুঝি অজানা থাকে। নিষ্পলক কেবল দেখে যায় মুত্তাসনিম। চিলেকোঠার রুমে বসে আছে নবনী। বেলা গড়িয়ে এখন বিকেল। মুত্তাসনিমের অপেক্ষায় নবনী। ঠিক সময় এসে হাজির হয় মুত্তাসনিম। মুখে প্রসন্ন হাসি নবনীর। মুত্তাসনিম খানিকটা অবাকই হয়। নিচে অবশ্য নবনীর খোঁজ করে এসেছিল। তেমন কেউ উত্তর দেয়নি বিধায় উপরে চলে এসেছে। বিছানার উপর চোখ পড়ে মুত্তাসনিমের। অগণিত ব্যাগ রাখা। রংবেরঙের ব্যাগ। সেদিকে তোয়াক্কা না করে বলে মুত্তাসনিম, এই সময় আপনি এখানে? দুপুরে খাওয়া হয়েছে? মুখে হাসি রেখেই জবাব দেয় নবনী, হ্যাঁ খেয়েছি। তুই ফ্রেশ হয়ে আয় তো। আলগোছে জুতা জোড়া হাতে তুলে নেয় মুত্তাসনিম। পুরনো ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে বলে, আমায় ডাকতে পারতেন তো মা। কষ্ট করে আপনার না আসলেও হতো। ব্যাগগুলো নিয়ে নাড়াচাড়া করছিল নবনী। পরক্ষণে শান্ত কণ্ঠে বলে, আমার যখন ইচ্ছে করবে আমি আসব। আমার মেয়েটা তো আর আমার কাছে কাছে থাকে না। সবসময় চোখের দেখাটাও দেখা হয় না। ছোট্ট একটুখানি মলিন হাসে মুত্তাসনিম। পরক্ষণে জুতা জোড়া নবনীর দিকে বাড়িয়ে বলে, এই নিন মা আপনার জুতো। কয়েক সেকেন্ড তাকিয়ে বলল নবনী, এখন যে ফিরিয়ে দিচ্ছিস কাল কি পরবি তাহলে? চুপ হয়ে যায় মুত্তাসনিম। আসলেই কালকে কি পরবে ও? নিজের কাছে যে একজোড়া জুতোও নেই। তবে নবনীর এই দামি জুতা জোড়া পায়ে দিতেও বড্ড অস্বস্তি কাজ করে। পাছে যদি ছিঁড়ে যায় জুতো জোড়া। আমতা আমতা করে বলে মুত্তাসনিম, কাল না হয় অন্য এক জোড়া চেয়ে নিব। কেন, এগুলো কি ভালো লাগেনি তোর? হ্যাঁ, খুব সুন্দর। নবনীর ঠোঁটের কোণে হাসি। হাত টেনে মুত্তাসনিমকে পাশে বসিয়ে দেয় নবনী। মাথায় হাত বুলিয়ে বলে, তোর জন্য আজকে নিজে গিয়ে শপিং করে এসেছি আমি। নিজের পছন্দে সব কেনা। দেখতো পছন্দ হয় কিনা তোর। চকিতে ফিরে তাকায় মুত্তাসনিম। এতটাও বোধহয় আশা ছিল না। জাহিনের পরিবার থেকে কোনো কিছুই আশা রাখেন না মুত্তাসনিম। আপনি অসুস্থ শরীর নিয়ে। কোনো দরকার ছিল না তো মা। ততক্ষণে নবনী প্যাকেট খুলে সমস্ত কিছু বের করে। অবাক দৃষ্টি মুত্তাসনিমের। এখন নিতান্তই অপচয় মনে হচ্ছে তার কাছে এসব। কি দরকার ছিল এতগুলো টাকা নষ্ট করার? এত কিছু তো লাগবেও না। শুধু একজোড়া জুতা হলেই হতো। নবনী পুনরায় বলল, এখানে 5খানা 3 পিস, 7টা শাড়ি আর 5 জোড়া জুতা আছে। আমি জানি টাকা দিলে তুই কখনোই নিতিস না। জাহিন পাঠিয়েছে টাকা। একটু আগে টাকা পাঠিয়ে বলল, মা মনি কিছু টাকা পাঠিয়েছি, তুমি এটা দিয়ে মুহুকে শপিং করে দিও। আমি কিন্তু বেশি কিছুই কিনিনি। জাহিন যা টাকা দিয়েছে তা দিয়েই এসব কিনেছি। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে মুত্তাসনিম।
আদৌ এসব তার নেওয়া উচিত হবে কিনা জানা নেই, তবে ভালোবাসে কেউ কিছু দিলে সেটা কখনো ফিরিয়ে দিতে নেই। তবে জাহিন কেন দিল তাকে এসব? অবশ্য এতে নবনীর ভালোবাসাও যে ওতপ্রোতভাবে জড়িত। নিজে পছন্দ করে কিনেছেন উনি এসব, কি করে ফিরিয়ে দিবে মুহু? ছোট্ট একটা হাসি দিয়ে বলল মুত্তাসনিম, এত কিছুর প্রয়োজন নেই এখন মা, আপনি বরং আমায় শুধু একজোড়া জুতো দিয়ে গেলেই হবে, বাকিটা দরকার পড়লে আমি চেয়ে নিব। মুত্তাসনিমের কথা তোয়াক্কা করে না নবনী, নিজের মতো করে ভাঁজ করে রাখে সমস্ত কিছু। পরক্ষণে এগিয়ে এসে হাতে থাকা একটা বাক্স থেকে চেইন সমেত লকেট বের করে। লকেটটা ডায়মন্ডের বোঝাই যাচ্ছে। হাত বাড়িয়ে মুত্তাসনিমের গলায় পরিয়ে দেয় নবনী। এহেন কাণ্ডে চমকে তাকিয়ে আছে মুহতাসনিম। এটা স্পেশালি জাহিন পাঠিয়েছে, এবং আজই আমি নিজের হাতে তোর গলায় পরিয়ে দিয়েছি, একদম খুলবি না। পরন্ত বিকেলের সূর্যটা সেই কখন হেলে পড়েছে। ধূসর আকাশ রাতের প্রস্তুতি নিচ্ছে। চোখ জোড়ায় স্পষ্ট জলেরা চিকচিক করছে মুত্তাসনিমের। আমি চাই তোকে আর জাহিনকে হানিমুনে পাঠাতে। দেশের বাইরে থেকে ঘুরে আয় তোরা, ভালো লাগবে দেখবি। আমার ছন্নছাড়া নির্হারা পাখির মতো ছেলেটাকে নীড়ে আবদ্ধ করার আকুল আবেদন রইল তোর কাছে। স্তব্ধ হয়ে নবনীর মুখপানে তাকিয়ে আছে মুত্তাসনিম। পরক্ষণে বলে, যার কাছে সম্পর্কের কোনো দাম নেই সে কি করে নীড়ের তাগিদে ছুটবে মা? তপ্ত শ্বাস ছেড়ে বলে নবনী। একটা মানুষ এমনিতেই পাল্টে যায় না মুত্তাসনিম, পরিস্থিতি তাকে অনেক কিছু করতেই বাধ্য করে। তুই জাহিনকে বুঝতে চেষ্টা করলেই তোর অজানা অনেক কিছুর প্রশ্নোত্তর খুঁজে পাবি। পাল্টা আর কথা বাড়ায় না মুত্তাসনিম, হাসি মুখ নিয়েই চলে যায় নবনী। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে মিনা বেগম। লম্বা জার্নি করে ফিরেছে বিধায় মুখখানা শুষ্ক হয়ে আছে। নিজ হাতে ব্যাগ গুছিয়ে খালাকে ফ্রেশ হতে পাঠায় মুহতাসনিম। নিজের হাতে রান্না করে রেখেছে মিনা খালার জন্যে। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে খাটে আসে মিনা বেগম। চোখ দুটো বিষণ্ণ লাগছে তার। কত প্রহর যেন অনিদ্রায় কাটিয়ে এসেছে। বিষয়টা খেয়াল হতেই বলে মুত্তাসনিম, খালা তুমি ঠিক আছো? মুত্তাসনিমের কথায় মুখ তুলে তাকায় মিনা বেগম। খানিকটা হাসি মুখ নিয়ে বলে, একদম ঠিক আছি, বরং আজকে না আসলে মনে হয় বেঠিক থাকতাম। ভ্রু জোড়া কুচকে বলে মুত্তাসনিম, কি হয়েছে খালা? কয়েক সেকেন্ড চুপ থেকে তপ্ত শ্বাস ছেড়ে বলে মিনা বেগম, ওই বান্দির পুতে আইছিল, সে কারণেই তো বাড়িতে গেছিলাম। মুহতাসনিমের খেয়াল হয় যাওয়ার আগে মিনা খালা কিছুই বলে যায়নি। খুব কি বাজে কিছু হয়েছে তার সাথে? গলা শুকিয়ে আসে। আর ভাবতে পারছে না মুত্তাসনিম। পাল্টা প্রশ্ন ছড়ে, কে? তোমার স্বামী? স্বামী আর কই থাকল? যাই হোক, কেন এসেছিল উনি? আমার ভাই বোনের সাথে ক্যাচাল করতেছিল কয়েকদিন ধইরাই। না পাইরা নিজেই গেলাম বাড়িতে। অহন সে আমারে আবার বিয়া করতে চায়, ফিরাই নিতে চায়। নিজের ভুল নাকি বুঝতে পারছে। চটপট জিজ্ঞেস করে মুত্তাসনিম, তার আগের পক্ষের বউ কয়দিন আগে মারা গেছে। সে ঘরে সন্তান আছে 3খানা। চুপ করে মিনা বেগমের কথা শুনছে মুহতাসনিম। ভদ্রলোক বউ হারিয়ে যে বউয়ের শূন্যতা পূরণে ফের ফিরে এসেছে বেশ বোঝা যাচ্ছে। মানুষ কতটা নিষ্ঠুর আর বিবেকহীন হলে এরকম কাজ করতে পারে জানা নেই মুত্তাসনিমের। বান্দির পুতে আমার পুরা যৌবনটা শেষ কইরা অহন শেষ বয়সে ভরসার হাত খুঁজতে আইছে।
তার তো পুরা যৌবন কাটছে বউ, বাচ্চা লইয়া। আর আমি কি পাইছি? আমি কি পারতাম না তারে সন্তান দিতে? আমি কি পারতাম না তার সংসারটা গুছাই লইতে? কেন আমার জীবনটা এমন ভাবে শেষ কইরা অহন ফিরা আসব? তার শেষ বয়সের হাল ধরার জন্যে আর কেউ ছিল না? পরের সন্তান আমি কেন পালমু? আমি কি বাঞ্জা ছিলাম নাকি? তার ছেলে মেয়ে যখন আমারে মা কইয়া ডাকব তখন আমার কলিজা ফাইটটা চৌচির হইয়া যাইব রে মুহু। নিঃশব্দে কাঁদছে মুহতাসনিম। খালার কষ্ট তার সহ্য হচ্ছে না। আমি ঢাকায় থাকি শুনছে। তার বড় ছেলে বিয়া কইরা বউ নিয়া আলাদা থাকে। ছোট দুইটা নিয়া চাইতাছে ঢাকায় ফিরা আইতে। তার মতলবটা কি বুঝছস? সলকলা তো আমি কোনোদিন পূরণ হইতে দিমু না। তারে বিয়া করলে বিনিময়ে কিছুই জুটব না আমার কপালে। আর না পারমু অহন তার সন্তানের মা হইতে। সকাল সকাল এক প্রকার পালাইয়াই ঢাকা আইসা পড়ছি। মানুষ তারে যত দেহি বুক ভার হয় আমার। মানুষের মন বুঝছি তো, কখন আবার মনে কি চাইয়া বসে বলা যায় না। ভালোবাসা বড্ড বিষাক্ত অনুভূতি রে মুহু। মিনা খালার প্রতিটি কথা কলিজা কাঁপিয়ে দেয় মুহতাসনিমকে। প্রসঙ্গ পাল্টায় মিনা বেগম। চোখ মুছে নেয়। কখন যে চোখের কিনারায় জলেরা ভিড় জমিয়েছিল। গলা খাকারি দিয়ে বলে, আলতাফের শরীরটা বেশি ভালো না। সারাদিন মেলা কষ্ট করে। পারুল তো সারাক্ষণই চেঁচামেচি করে। এক দণ্ড শান্তি পায় না তোর বাপে। তো পুরো কথা শেষ হবার আগেই মুহতাসনিমের ফোন বেজে ওঠে। অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। সেই দিকে তোয়াক্কা না করে পুনরায় মিনা খালাকে বলে মুহতাসনিম, বাবার কি হয়েছে খালা? শরীর কি বেশি খারাপ? অসুস্থই তো দেখলাম। অনবরত ফোন বেজেই যাচ্ছে। একরাশ বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে মুহতাসনিম। ওপাশ থেকে কান্নারত আওয়াজ। কলিজা ধক করে উঠে মুহুর। গলা শুকিয়ে টান টান। মুনার কান্নারত কণ্ঠ পেতেই বারংবার বলে উঠে, এই মুনা কি হয়েছে? মুনা। কি রে? কান্নার দাপটে কণ্ঠস্বর মিয়ে গেছে মুত্তানিমের। কোনোরকম কান্না গলায় আটকিয়ে বলল, বাবা খুব অসুস্থ আপু। পারলে একবার বাড়িতে আয়। মুহূর্তেই লাইনটা কেটে যায়। উম্মাদের মতো বারংবার কল করে মুহতাসনিম। অপর পাশ থেকে ফোন বন্ধ বলছে। হাত পা সহ পুরো শরীর কাঁপুনি মুহতাসনিমের। মিনা তৎক্ষণাৎ এগিয়ে আসে। বুকে জড়িয়ে নেয় মুহতাসনিমকে। হাউমাউ করে কাঁদতে থাকে মুহু। শান্ত করার চেষ্টায় মিনা বেগম। মিনা খালাকে ছাড়িয়ে কোনোরকম ব্যাগ গুছিয়ে নেয় মুহতাসনিম। নবনীর দেওয়া জামাগুলো ভাঁজ করা ছিল বিধায় কোনোরকম ব্যাগে পুরে নেয়। মিনা বেগম পিছু ছুটছে। আরে শান্ত হ মুহু। আমিও চলি না হয় তোর লগে। দৌড়াতে দৌড়াতে বলে মুহতাসনিম। তুমি জার্নি করে এসেছো খালা, তা ছাড়া ওখানে এখন যেতে হবে না তোমায়। তুমি বরং আমার যাওয়ার খবরটা ডাক্তার সাহেবের মাকে বলে দিও। বাবা অনেক অসুস্থ খালা। ঘুটঘুটে অন্ধকারের মাঝে টিমটিম আলো জ্বলছে।
বাসের সব যাত্রী প্রায় ঘুমে ঢুলুঢুলু। ঘুম নেই কেবল মুত্তাসনিমের চোখে। প্রহর যেন কাটতেই চাইছে না। ইচ্ছে করছে উড়ে চলে যাক বাবাকে দেখতে। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। হাতে থাকা টাকাগুলোর দিকে একবার চোখ বুলায় মুহতাসনিম। আসার সময় টাকাটা হাতে গুজে দিয়েছিল মিনা খালা। মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ পায় খালার প্রতি। পরক্ষণে চোখ বুজে সিটে গা এলিয়ে দেয়। চিন্তার ভাঁজ নবনীর কপাল জুড়ে। পাশেই থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মিনা। এই রাত্রিরে মেয়েটা ছুটে চলে গেল, কত বিপদ হতে পারে সে শঙ্কায় হাত পা শিথিল হয়ে আসে নবনীর। মিনার কোনো কথাই তো কর্ণপাত করেনি মুহতাসনিম। সবটা কেমন হুট করেই হয়ে গেল। নবনী অবশ্য কিছুটা বিরক্ত মিনার উপর। হাতে থাকা ফোনটা বেজে উঠতেই সম্বিত ফিরে পায় নবনী। জাহিন কল করেছে। ছেলেকে কি জবাব দেবে এখন? ভাবতেই কল রিসিভ করে। গলা শুকনো কাঠ হয়ে আছে নবনীর। ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয় খানিক। ওপাশ থেকে কিছুটা অশান্ত কণ্ঠস্বর। মুহুর ফোন বন্ধ বলছে কেন মামনি? যথাসম্ভব কণ্ঠস্বর স্থির রেখে বলে নবনী। নেটওয়ার্কের সমস্যা হবে হয়তো বাবা। আমিও কয়েকবার কল করেছিলাম, সংযোগ প্রদান হচ্ছে না। মায়ের কথা কিছুতেই বোধগম্য হল না। পাল্টা প্রশ্ন করে জাহিন। মানে? মুত্তাসনিম তার বাড়িতে গেছে জাহিন। মেয়েটার বাবা নাকি গুরুতর অসুস্থ। এ অবস্থায় কে স্থির থাকতে পারে বল? তড়িৎ গতিতে প্রশ্ন ছড়ে জাহিন। মুহু কখন বেরিয়েছে মামুনি? মুখখানা চুপসে যায় নবনীর। মৃদু আওয়াজে বলে, কিছুক্ষণ আগেই। এখনো নাকি গাড়িতে আছে মিনা আপা বলল। স্তব্ধ হয়ে যায় জাহিন। আতঙ্কে ভেতর কেঁপে ওঠে। এই রাতে মেয়েটা এতদূর জার্নি করছে। চারিদিকে সর্বক্ষণ বিপদের আনাগোনা। ভয়ে কলিজা শুকিয়ে আসে জাহিনের। হাত পা রীতিমতো বাঁধা এখন। তুমি কি করে যেতে দিলে মামনি? একবারও মুহুর কথাটা ভাবলে না এত রাতে মেয়েটা কিভাবে যাবে? মামনি আমার খুব টেনশন হচ্ছে। আমার কিছু করার ছিল না জাহিন। মেয়েটা কাউকে কিছু বলার সুযোগটাও দেয়নি। হুট করে ছুটে চলে গেল। ধোঁয়াশা ঘোলাটে আকাশ। ভোর হবার জানান দিচ্ছে আকাশ। বাস থেকে নেমে হাঁটা ধরেছে মুত্তাসনিম। আশেপাশে কোনো রিকশারও দেখা নেই। ক্লান্ত শরীরটা অসাড় লাগছে। চিরচেনা শহরে পা পড়তেই মনটা ফুরফুরে হয়ে উঠে, তবে কোথাও একটা চিন্তার ভাঁজ থেকে যায় কপালে। বাড়ির কাছে আসতেই শোরগোলের শব্দ আসে কানে। ভ্রু কুঞ্চিত হয়ে আসে মুহতাসনিমের। ছোট ছোট পা ফেলে ধীর গতিতে এগোতে থাকে। কান্নার শব্দ তীক্ষ্ণ হয় আরও। অজানা ভয় আশঙ্কায় কলিজা কামড়ে ধরে। হাতের আঙ্গুলের ডগা ঠান্ডা হয়ে আসে। ওড়নাটা খামচে ধরে মুহতাসনিম। সদর দরজায় পা রাখতেই মুনার দিকে দৃষ্টি পড়ে। মেঝেতে আলুথালু হয়ে কাঁদছে। পাশে অজ্ঞাত পারুল বেগমকে মাথায় পানি ঢালছে প্রতিবেশীরা।
ধরা গলায় ছোট্ট করে কেবল ডাকে মুহতাসনিম। মুনা। চকিতে ফিরে তাকায় মুহতানিম। দৌড়ে ছুটে আসে বোনের সম্মুখে। ঝাপটে ধরে হাউমাউ করে কেঁদে চিৎকার করে বলে ওঠে, বাবা আর নেই মুহুপু। কথাটা কর্ণপাত হতেই বিকট শব্দে চিৎকার করে জ্ঞান হারায় মুহতাসনিম। আচমকা থমকে যায় মুনা। বোন একেবারে বেহুশ হয়ে যাবে ভাবতে পারেনি। কয়েকজন পানি নিয়ে আসে, হাত পায়ের তালু ঘষতে থাকে। কোনো হেলদোল নেই মুহতাসনিমের। নিথর হয়ে পড়ে রইল কেবল মাটিতে। মুনা বুঝতে পারে তার বোনটা সুদূর ঢাকা থেকে একা ফিরেছে। তবে ব্যাপারটা মন্দ লেগেছে তার কাছে। জিজু কি করে তার বোনটাকে এই রাত্রিরে একা ছেড়ে দিল? ক্ষোভে চোখ উপচে জল গড়িয়ে গাল ভরিয়ে দেয় মুনার। সারা রাত চিলেকোঠায় কাটালো নবনী। মিনা আর নবনী কারো চোখেই এতটুকু ঘুম নেই। চিন্তায় বুক শক্ত হয়ে আছে। মেয়েটার কাণ্ডে হতভম্ব দুজনেই। একটা কল তো তাদের করতেই পারে। উল্টো ফোনটা বন্ধ করে রেখেছে। তখন যে জাহিন হুট করে ফোন কেটে দিল তার মাঝে আর একটিবারও কল করেনি। এহেন কাণ্ডে হতবাক নবনী। ছেলে তার এতটা দায়িত্বহীন কি করে? সারাদিন পেরিয়ে রাত্রি প্রহর শেষে ভোর হবার জানান দিচ্ছে আকাশ। এখন অবধি জ্ঞান ফেরেনি মুহুর। পারুল বেগমের নির্দেশে ডাক্তার ডাকা হয়নি। তার একটাই কথা, মেয়ে যখন এতদিন আসে নাই, বাপের খোঁজ করে নাই, সে মাইয়া মরে গেলেও কোনো আফসোস থাকবে না কারো। মুনার হাত পা শীতল হয়ে আছে। ভয় চিন্তা ঝেঁকে বসেছে গায়ে। অবশ্য মুহুপুর স্বামীর প্রতি ধিক্কার আসে মুনার। লোকটা আসলেও তো এতক্ষণে কিছু একটা ব্যবস্থা হতো। আর ভাবতে পারছি না মুনা। হঠাৎ পিটপিট করে তাকায় মুহতাসনিম। মাথাটা বড্ড ঝিম মেরে আছে। হাঁটু অবধি পা অবশ হয়ে আছে। সারাদিন এক ফোঁটা পানিও পড়েনি পেটে। চারিদিক কেমন ঝাপসা লাগছে। এতক্ষণে শান্ত দৃষ্টি নিয়ে তাকায় মুনা। বুক থেকে যেন ভারী পাথর নেমেছে। শুকনো ঢোক গিলে বলে, মুহুপু ঠিক আছিস তুই? আচমকা পারুল বেগম এগিয়ে আসেন। অগ্নি রূপ তার। চোখ দুটো দিয়েই যেন ভস্ম করে দিবে মুহতাসনিমকে। রাগত্ব তেজি কণ্ঠে বলে, শেষ বেলায় বাপের লাশ দেখতে আসছিলি না? দেখতে পারছস? তুই আসার আগেই দাফন হয়ে গেছে। খোদাও চায় নাই তুই তোর বাপের মরা মুখ দেখস। একটাবার খোঁজ নিয়েছিলি কি অবস্থায় দিন পার করছি? তোর মতো মাইয়া জন্ম দেওয়া তোর বাপের আজন্ম পাপ ছিল। অসার শরীর, অশান্ত মস্তিষ্কে কথাগুলো নিতে পারছে না মুহতাসনিম। মনে হচ্ছে এক্ষুনি মস্তিষ্কের চিকন রগগুলো ফেটে রক্তক্ষরণ বইয়ে যাবে। মাথায় সমানে চিকন ঘামের রেখা ছুটছে বেগতিকভাবে। ধোঁয়াশা চোখগুলো নিভে আসতে চাইছে। সর্বশক্তি সঞ্চয় করে চিৎকার করে বলে উঠে মুহতাসনিম, মা এভাবে বলো না। আমার বাবা আমার কাছে কি আর কতখানি সেটা আমি জানি। এত বড় অপবাদ দিও না।
এর চেয়ে মৃত্যুযন্ত্রণাও সহজ। পুরো শরীর থরথর কাঁপছে মুহতাসনিমের। বিধাতা তাকে কোন পাপের শাস্তি এভাবে দিল জানা নেই। শেষবার মৃত বাবার মুখদর্শনটাও হল না। ভাবলেই কলিজা ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। মস্তিষ্কের নিউরনগুলো অশান্ত হয়ে ওঠে। মায়ের ভয়ে কিছু বলতে পারে না মুনা। তার মায়ের মনের অবস্থাও যে এখন ভালো নেই। শহরে গিয়া পাখনা গজিয়েছে তোর। বাপ, মা মরলে আর কি আসে যায়? এখন এসব ভ্রম দেখাবি না। চোখ উপচে জল পড়ে মুহতাসনিমের। দুহাতের পিঠ দিয়ে মুছে যাচ্ছে বারংবার। বাবার কথা মনে হতেই দুপা শক্ত করে উঠে দাঁড়ায়। বাবার কবরটা তো আর দেখতে বাধা নেই। এলোমেলো পা ফেলে এগোতে থাকে মুহতাসনিম। ছুটে গিয়ে পেছনে থেকে হাত চেপে ধরে পারুল বেগম। বাপের কবর দেখতে যাবি? তোর ওই মুখ নিয়া যাইস না। আর কি ভাবছস চাইলেই তোরে যেতে দিব? হঠাৎ করে সদর দরজা থেকে পুরুষালী গাম্ভীর্য কণ্ঠস্বর ভেসে আসে। থমথমে কণ্ঠে কেউ বলে উঠে, মুহুর হাতটা ছেড়ে দিন। বলেই ছোট ছোট পা ফেলে এগিয়ে আসে। অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে পারুল বেগম। বিস্ময় মুখ আপনা আপনি হা হয়ে যায় মুনার। এই লোকটাকে আগেও দেখেছে মুনা। কোনো এক বৃষ্টির রাতে এই আগন্তুকের দেখা পেয়েছিল সে। এখন এখানে কি করে এলো? কোনো হিসেবই সে মিলে না মুনার। জাহিন ততক্ষণে এসে মুহতাসনিমকে ধরে ঠিকঠাকভাবে দাঁড় করাই। পারুল বেগমের থেকে হাত ছাড়িয়ে নেয় মুহুর হাত। এহেন ঘটনায় স্তম্ভিত পারুল বেগম। চোখ খানিকটা দেবে আছে মুহুর। শুষ্ক ঠোঁট জোড়া লেগে আছে একটার সাথে আরেকটা। মাথায় চুলগুলো এলোমেলো। মায়াভরা দুটো করুণ চোখ সবকিছু পর্যবেক্ষণ চালাল। এক রাতে তার মেঘবতীর একই হাল। ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না মেয়েটা। আচমকা মুহুকে সবার সম্মুখেই পাজাকোলে তুলে নিল জাহিন। আলতো হাতে গলা জড়িয়ে জড়ানো কণ্ঠে বলল মুহতাসনিম, আমার বাবার কবরের কাছে নিয়ে যাবেন ডাক্তার সাহেব?